ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি জি, সাউন্ড ক্লিয়ার শোনা আলহামদুলিল্লাহ যাচ্ছে। ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমাদের ফার্স্ট রাইটিং ক্লাস। তো এর আগে আমরা লিসেনিং, তারপরে রিডিং এবং স্পিকিং সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা রাইটিং এক্সাম সম্পর্কে জানবো। এবং আজকের যে ক্লাসের টপিক এটা হচ্ছে পাই চার্ট, টাস্ক 1 এর জন্য এবং টাস্ক 2 এর জন্য প্রবলেম এন্ড সলিউশন এসে। ঠিক আছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফুজ্জামান, আমি একজন সার্টিফাইড আইএলটিএস ট্রেনার। ওকে, তো আমরা প্রথমেই শুরু করি হচ্ছে আমাদের রাইটিং এর ব্যান্ড স্কোর কিভাবে করা হয়। আপনাকে যে কোনো রাইটিং এক্সামে, আইএলটিএস পরীক্ষাতে আপনাকে দুইটা প্রশ্ন অ্যান্সার লিখতে হবে। একটা হচ্ছে টাস্ক 1, যেটা সময় হচ্ছে 20 মিনিট, আর একটা হচ্ছে টাস্ক 2, যেটা সময় হচ্ছে 40 মিনিট। তো দুইটার ক্ষেত্রেই একই বিষয়ের উপর মার্কিংটা করা হয়। প্রথমে হচ্ছে আপনাকে চেক করবে যে আপনি অ্যান্সারটা লেখার সময় টাস্ক অ্যাচিভমেন্ট করতে পেরেছেন কিনা। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে আপনাকে যে প্রশ্নটা দেয়া হয়েছে, এই প্রশ্নের অ্যান্সারটা আপনি, প্রশ্ন যেটা জানতে চাচ্ছে আপনার কাছে, সেটা সম্পূর্ণভাবে আপনি লিখতে পেরেছেন কিনা। যেমন এখানে দেওয়া আছে প্রেজেন্টিং অ্যাকুরেট ইনফরমেশন, পার্ট 1 এর জন্য একটা ওভারভিউ লিখতে হবে, হাইলাইটিং দ্য কি ইনফরমেশন। এই বিষয়গুলো আপনাকে দেখে আপনাকে টাস্ক অ্যাচিভমেন্টটা মার্কিং করবে। কারণ রাইটিং এ পুরা কোশ্চেনে একটা আলাদা মার্ক দেয় না, আলাদা আলাদা ভাবে আপনাকে 4টা সেকশনে মার্কিং করে আপনাদের মেইন মার্কিংটা করা হবে। তো এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কোহিরেন্স এন্ড কোহিশন, এখানে একটা হবে। তো কোহিরেন্স এন্ড কোহিশন হচ্ছে আপনাকে ইনফরমেশন গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। অর্গানাইজিং ইনফরমেশন অর্থাৎ আপনাকে আইএলটিএস রাইটিং এর কিছু স্ট্রাকচার আছে, অর্থাৎ কিছু প্যারা আছে, এই প্যারাগুলো সঠিকভাবে আপনাকে সাজাতে হবে। তাহলে এই সেকশন আপনি ভালো মার্ক পাবেন। লাস্টের দুইটা সেকশন আমরা পরিচিত, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, এটা হচ্ছে ভোকাবুলারি। আপনাকে একটু ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে। যেমন নেক্সট না লিখে আপনাকে লিখতে হবে আফটার দ্যাট। তার পাশাপাশি ইম্পর্টেন্টের পরিবর্তে আপনি লিখবেন সিগনিফিকেন্ট। এই ধরনের কিছু স্ট্যান্ডার্ড ভোকাবুলারি আপনাকে ইউজ করতে হবে, এইটাতে আপনাকে মার্কিং করবে। এবং ফাইনালি চেক করবে আপনার গ্রামার ঠিক আছে কিনা। এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স আপনি কত বেশি লিখতে পেরেছেন, এই বিষয়গুলো চেক করে আপনাকে মার্কিং করা হবে। এর পাশাপাশি আপনার কোনো গ্রামাটিক্যাল ইরর আছে কিনা, অর্থাৎ টেন্সে ভুল আছে কিনা, এই বিষয়গুলো চেক করা হবে। তো যে কোনো রাইটিং আপনি অ্যান্সার লেখার সময় এই 4টা স্যার, বিষয় দেখে আপনাকে স্যার, মার্কিংটা করা হবে। হ্যাঁ বলুন। স্যার, আমি একটু লেট করে ঢুকতেছি স্যার, নেটওয়ার্কের সমস্যার জন্য। স্যার, একটু যদি এক ঝলক ওকে, একটু রিপিট করতেন। জি আমাদের রাইটিং এ টাস্ক, যে যে কোনো আমাদের রাইটিং এ দুইটা প্রশ্ন লিখতে হয়। এই দুইটা প্রশ্ন আমাদেরকে এই 4টা বিষয় দেখে আমাদের মার্কিংটা করবে। আমরা যখন একটা কোশ্চেনে অ্যান্সার লিখবো, তো তখন এক্সামিনাররা দেখবে আপনাকে মার্ক দেওয়ার আগে যে আপনার প্রশ্ন আপনি সঠিকভাবে অ্যান্সার দিয়েছেন কিনা, এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। তারপরে আপনার প্যারাগ্রাফ গুলো সুন্দরভাবে সাজানো আছে কিনা, এটা হচ্ছে কোহিরেন্স এন্ড কোহিশন। এরপরে আপনার ভোকাবুলারি গুলো ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এবং লাস্টে চেক করবে আপনার গ্রামার ঠিক আছে কিনা। এই 4টা পার্টের উপর আলাদা আলাদা করে আপনাকে আউট অফ 9-এ মার্কিং করে আপনাকে পুরো আইএলটিএস রাইটিং এ মার্কিংটা করবে। আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নটা দেখলে আমরা বুঝতে পারবো। তো আজকের আমাদের ক্লাসের কোশ্চেন হচ্ছে, দেখেন এটা হচ্ছে পাই চার্টের উপর আজকের ক্লাসটা হবে। তো পাই চার্টে আমাদের ক্লাসের কোশ্চেনটা হচ্ছে দ্য টু পাই চার্টস বিলো শো দ্য পার্সেন্টেজেস অফ দ্য ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফ টার্কি ইন 2000 অ্যান্ড 2016। এখানে বলা হচ্ছে দুইটা পাই চার্ট দেওয়া আছে, এগুলোকে বলা হয় পাই চার্ট। এটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর প্রশ্ন। এখানে দেখানো হচ্ছে যে পার্সেন্টেজ অনুযায়ী, এই যে দেখেন 14%, 10%, 12%। তো পার্সেন্টেজ অফ ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে যেমন এগ্রিকালচার, গভর্নমেন্ট, লিজার, এগুলোর অবদান বা কন্ট্রিবিউশনটা কতটুকু আছে অর্থনীতিতে। তুরস্ক নামে একটা দেশ আছে, আমরা বলি টার্কি। তো এই টার্কিতে বিভিন্ন সেক্টরের অবদান কত পার্সেন্ট ছিল 2000 সালে, এবং 2016 সালে গিয়ে এটা কতটুকু চেঞ্জ হয়েছে, এইটা আপনাকে দেখে প্রশ্নটা লিখতে হবে। যেমন 2000 সালে এগ্রিকালচারের অবদান ছিল অর্থনীতির 24%, 2016 সালে গিয়ে এটার অবদানটা দেখেন কমে গিয়ে 14% হয়ে গেছে। এই বিষয়গুলো আপনাদেরকে কম্পেয়ার করে লিখতে হবে। এইটা হচ্ছে রাইটিং টাস্ক 1। এরকম 6 ধরনের কোশ্চেন আছে রাইটিং এ: পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল, ম্যাপস এবং ডায়াগ্রাম। তো আজকে আমরা পাই চার্টটা দেখব। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনাদের কি লিখতে হবে?
এই যে কি কি চেঞ্জ হলো, এগ্রিকালচার 24 থেকে 14 হয়েছে, কনস্ট্রাকশন 3 থেকে 10 হয়েছে, এইটা আপনাকে বর্ণনা করে করে লিখতে হবে। সবাই কি ক্লিয়ার আমাদের প্রশ্নে আসলে কি জানতে চেয়েছে আমাদের কাছে? জি, কেউ একজন ক্লিয়ার। কেউ একজন বলবেন আসলে আপনারা কি বুঝতে পারছেন, প্রশ্নে আসলে কি জানতে চেয়েছে আমাদের কাছে? অ্যাকচুয়ালি বল। এখানে পাই চার্ট থেকে আমাদের যে চেঞ্জটা অ্যাকচুয়ালি 2000 আর 2016 এই দুইটা একই দেশের ইকোনমিক্সে কোন সেক্টরে কতটুকু ডিসক্রিমিনেশন বা ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, এই এই ফলাফলটা আমাদের দেওয়া আছে। এর উপর বেসিস করে হয়তো আমাদের জি। এটা ইলাবোরেটলি অথবা আলোচনাটা যেটা আমি বুঝছি ওকে। আর কি সেটা লিখতে হবে। হ্যাঁ, এইটা আপনাকে লিখতে হবে যে তুরস্ক নামে একটা দেশ আছে, সেই দেশের অর্থনীতিতে 2000 সালে বিভিন্ন সেক্টরের অবদান ছিল 12%, 17%, 5%। এইগুলো আবার 2016 সালে গিয়ে তো অবশ্যই চেঞ্জ হবে। তো এই যে বছরগুলোতে যে চেঞ্জটা হলো, কতটুকু চেঞ্জ হলো? হেলথ কেয়ার 17 থেকে 17 আছে, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ আসে নাই। ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিসে দেখেন চেঞ্জ আসছে, আগে ছিল 5%, এখন হয়ে গেছে 8%। তো এইগুলো আপনাকে বর্ণনা করে লিখতে হবে। এটা সময় হচ্ছে 20 মিনিট, এবং আপনাকে লিখতে হবে মিনিমাম 150 ওয়ার্ডসে, 150 ওয়ার্ডসে আপনাকে লিখতে হবে। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আহ, এই মাস থেকে আপনারা আইএলটিএস এ পেপার বেসড রাইটিং দিতে পারছেন। অর্থাৎ রাইটিংটা আপনারা এখন থেকে কাগজে কলমে লিখে দিতে পারবেন, আগের মতো আবারও চালু হয়েছে। কম্পিউটারে এটা টাইপ করে না লিখলেও চলবে, আপনারা স্যার পেপারে দিতে পারবেন। হ্যাঁ। স্যার আর বাকি বাকি যে তিনটা ওইটা কি আছে কম্পিউটার ওইটা বেস হবে? ওইটা কম্পিউটারে। স্পিকিং তো আসলে কম্পিউটার পেপার তো আগের মতোই ছিল, ওইটাতে কোনো চেঞ্জ আসে না, শুধুমাত্র লিসেনিং এবং হচ্ছে রিডিং এটা কম্পিউটারে হবে। ঠিক আছে। ওকে। কারণ হচ্ছে প্রশ্ন আউট হয়ে যায়, তো এই কারণে আসলে এই সিস্টেমটা করা হয়। স্যার এখন এটা কি আমাদেরকে এক্সামের সময় চয়েস দিবে যে আমি ইয়েস, রাইটিংটা ইয়েস, কম্পিউটারে লিখবো এটা কিনা? আপনি রেজিস্ট্রেশনের সময়, এক্সামের সময় না, রেজিস্ট্রেশনের সময়, আপনি পরীক্ষা যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই চয়েসটা দিতে হবে। আর মানে আর তিনটাতে কোনো চয়েস নেই, ওইটা ওদের অনুযায়ী হ্যাঁ, হবে? ওনাদের অনুযায়ী হবে ওইটা আচ্ছা। যেমন আছে। ওকে। এখন আমরা দেখি রাইটিং কিভাবে লিখতে হয়, রাইটিং এর টাস্ক ওয়ানের স্ট্রাকচারটা। তো আমাদের এখানে দেখেন, আমরা 4টা প্যারাতে আমাদের রাইটিংটা লিখতে হবে। তো যে ফার্স্ট প্যারা, এটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। ফার্স্ট প্যারাটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে আপনারা কি বুঝেন? হোয়াট ইজ ইন্ট্রোডাকশন? এটা হচ্ছে ভূমিকা, বা প্রথম যে অংশটুকু বলা হয়, সূচনা বা ভূমিকা। এরপরে আপনাকে সেকেন্ড যে প্যারাটা লিখতে হবে সেটার নাম হচ্ছে ওভারভিউ। ওভারভিউ বলতে আমাদেরকে বোঝায় হচ্ছে পুরা ঘটনার একটা সামারি বা শর্ট ফর্ম আপনাকে লিখতে হবে। তাহলে প্রথম প্যারাটা হচ্ছে সূচনা বা ভূমিকা, আর সেকেন্ড প্যারাটা হচ্ছে ওভারভিউ বা সামারিটা লিখতে হবে পুরা ঘটনার 1 লাইন বা 2 লাইনে। এরপরে হচ্ছে আমাদের 2টা প্যারা লিখতে হবে, একটা হচ্ছে ক্যাটাগরি প্যারা 1 আর একটা হচ্ছে ক্যাটাগরি প্যারা 2। এগুলো কিভাবে লিখতে হয় এটা টেনশনের কোনো কারণ নেই, আমরা একটু দেখিয়ে দিচ্ছি। সো দেখেন, আমাদের প্রথম প্যারাটা ছিল ইন্ট্রোডাকশন। এটা আপনাকে লিখতে হবে কোশ্চেনটা প্যারাফ্রেসিং করে। প্যারাফ্রেসিং কি, কেউ কি জানেন? প্যারাফ্রেসিং, হোয়াট ইজ প্যারাফ্রেসিং? প্যারাফ্রেজিংটা হচ্ছে আমার যে জি। কোশ্চেনের যে হেডলাইনটা দেওয়া আছে বা কোশ্চেন যে টপিক্সের উপর, এই টপিক্সটাকে আমাকে সম্পূর্ণ ভিন্ন ওয়ার্ডে বা এর সিনোনিমিক্যাল যেসব ওয়ার্ড আছে এইগুলো দিয়ে সুন্দর করে লিখতে হবে আর কি। ওকে। মেইনলি প্যারাফ্রেসিং বলতে বোঝায় হচ্ছে, আপনার কথাটা ঠিক আছে, মেইনলি আমাদের প্যারাফ্রেসিং বলতে বোঝায় কোশ্চেনে যা লেখা আছে আমি ঠিক একইভাবে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখব, সেটা কোশ্চেনের মতোই, অর্থটা কোশ্চেনের মতোই হবে, কিন্তু ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে, ভোকাবুলারি গুলো চেঞ্জ করব, কিন্তু অর্থ একই থাকবে। ঠিক আছে। এইটাকে বলা হয় প্যারাফ্রেসিং। তো আমরা সাধারণত ইন্ট্রোডাকশন প্যারাটা কোশ্চেন দেখে দেখে লিখবো, শুধুমাত্র ভোকাবুলারি বা ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিব। এরপরে আমরা আসি যদি সেকেন্ড প্যারা, এটা হচ্ছে ওভারভিউ। এটাকে আমরা বলেছি এটা হচ্ছে সামারি প্যারা। তো এইটা আমাকে লিখতে হবে সামারিতে সবসময় হাইয়েস্ট এবং লোয়েস্ট যে তথ্যগুলো আছে এইগুলো দেখে দেখে আমরা লেখার চেষ্টা করব, কারণ ওভারভিউতে সব তথ্য দেওয়া যাবে না, যারা সর্বোচ্চ বা সর্বনিম্ন এই তথ্যগুলো আমাদেরকে আনতে হবে ওভারভিউতে। এটা হচ্ছে সামারি প্যারা। এর সাউন্ডটা অফ করেন আপনারা, আশেপাশে যদি কথা বলেন তাহলে আপনি মাইক্রোফোনটা অফ রাখবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি প্যারা 1। এইটা হচ্ছে 2টা স্টাইলে ক্যাটাগরি করা যেতে পারে, একটা হচ্ছে নাম ধরে ধরে অথবা হচ্ছে ইয়ারলি। তো আমাদের যে বিভিন্ন সেক্টরের নাম দেওয়া আছে যেমন এগ্রিকালচার, কনস্ট্রাকশন, আমরা নেম ধরেও করতে পারি, আবার চাইলে ইয়ারলি বছর ধরেও করতে পারি, অর্থাৎ 2000 সাল এবং 2016 সাল। এটা আপনার উপরে নির্ভর করবে। আপনারা লাস্টের 2টা প্যারা যে নাম ধরে ধরে ক্যাটাগরি করবেন নাকি ইয়ারলি ক্যাটাগরি করবেন।
তো আমাদের রাইটিং এর টাস্ক ওয়ানটা এইভাবে 4টা প্যারাতে আমাদের লিখতে হবে। ফার্স্ট প্যারাটা ইন্ট্রোডাকশন, যেটা কোশ্চেন দেখে দেখে আমরা লিখবো, কিন্তু ভোকাবুলারি গুলো চেঞ্জ করে দিব। সেকেন্ড প্যারাটা হচ্ছে ওভারভিউ, এটাতে আমরা হাইয়েস্ট এবং লোয়েস্ট যে তথ্যগুলো আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এইগুলো ফোকাস করে আমরা লিখবো। এরপরে দুইটা প্যারা হচ্ছে ক্যাটাগরি প্যারা 1 এবং ক্যাটাগরি প্যারা 2। এইটা আমরা যাদের নাম দেওয়া আছে ওই নাম ধরে ধরে ক্যাটাগরি করতে পারি। ক্যাটাগরি বলতে বোঝা যাচ্ছে ক্লাসিফিকেশন বা বিভিন্ন ধরন অনুযায়ী প্যারাগুলোকে ভাগ করে ফেলা। তো এটা নাম ধরে ধরেও ভাগ করতে পারি, অথবা ইয়ার দেওয়া থাকলে সাল দেওয়া আছে 2000 সাল 2016 সাল, এভাবেও ক্যাটাগরি করতে পারি। তাহলে আমরা এখন একটা একটা করে কিভাবে প্যারা লিখতে হয় রাইটিং টাস্ক অনে আমরা একটু দেখি। তো এই ছিল আমাদের প্রশ্ন। প্রশ্নে বলা আছে দ্য টু পাই চার্টস বিলো, নিচে দুইটা পাই চার্টস দেওয়া আছে যেটা শো বা দেখাচ্ছে দ্য পার্সেন্টেজেস অফ দ্য ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফ টার্কি। পার্সেন্টেজ অনুযায়ী বা আনুপাতিক অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সেক্টর গুলো আছে যেগুলোর অবদান, কন্ট্রিবিউশন বলতে অবদান, অবদান রাখা হয়েছে কোথায়। একটু মাইক্রোফোন অফ রাখবেন, অফ রেখে কথা বলবেন। কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফ টার্কি, তুরস্কের অর্থনীতিতে কতটুকু অবদান রেখেছে 2000 সালে এবং 2016 সালে, এটা হচ্ছে প্রশ্ন। আপনি জাস্ট আপনাদেরকে লিখতে হবে যে এগ্রিকালচার 24 থেকে 14 হয়েছে, কনস্ট্রাকশন 3 থেকে 10 হয়েছে। একটু সিস্টেমেটিক উপায়ে বা আমাদের যে স্ট্রাকচার দেখানো হয়েছে ওই স্ট্রাকচার অনুযায়ী লিখে দিলে ব্যান্ড 7+ স্কোর আপনারা পাবেন। ঠিক আছে, তারপর প্রথম নিয়মটা শুরু করি। প্রথম প্যারাটা হচ্ছে এই যে প্রশ্নের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে বলেন তো আপনারা? ভূমিকা প্যারা বা সূচনা প্যারাটা কিভাবে লিখতে হবে? প্যারাফ্রেজিং করে। কোশ্চেন প্যারাফ্রেজিং, কোশ্চেনে যা দেওয়া আছে ঠিক ওইভাবে আমরা একটা নতুন প্যারা লিখবো, ওইটাতে আমাদের ইন্ট্রোডাকশন লেখা হয়ে যাবে। তাহলে আমরা দেখি প্রশ্নে কি বলা ছিল। এটা ছিল আমাদের কোশ্চেন। কোশ্চেনে বলা আছে দ্য টু পাই চার্টস বিলো শো দ্য পার্সেন্টেজ অফ দ্য ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফ টার্কি ইন 2000 and 2016। এই প্যারাটাকে আমরা লিখবো, একই কথাই লিখবো, জাস্ট একটু ভোকাবুলারি চেঞ্জ করে দিব। তাহলে আমরা একটু দেখি কিভাবে ভোকাবুলারি চেঞ্জ করা যায়। এই যে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে শো এর নিচে একটা দাগ দিয়েছি এবং 2000 এবং 2016 সালের নিচে একটা দাগ দেওয়া হয়েছে, এইগুলোই আমরা চেঞ্জ করে দিলে হচ্ছে। আর পার্সেন্টেজের আগে একটু হাও লিখে দিলে হচ্ছে যে কিভাবে বিভিন্ন সেক্টর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে শো, শো এর পরিবর্তে একটা ভোকাবুলারি বলতে পারবেন যেটার অর্থ একই। শো, শো মানে কি বোঝায়? শো বলতে দেখানো। তো দেখানোর অন্য কোনো ভোকাবুলারি আপনারা জানেন? ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট, তারপরে ডিসপ্লে, ডিসক্রাইব। ঠিক আছে, তাহলে আমরা দেখি। রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট, ইয়েস। তো আমরা ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট, ডিসক্রাইবই দেন স্যার। রিপ্রেজেন্ট, যে কোনো ভাইয়া একটা দিলে, যে কোনো একটা দিলে যে কোনো একটা দিলে হবে আপনাদের। যে কোনো একটা দিলে হবে আপনাদের। সাউন্ড আসতেছে কার থেকে? রিপিট সাউন্ড আসতেছে। সেতু রানী শীল, আপনাকে একটু মাইক্রোফোনটা অফ রাখেন। এখন দেখেন আমরা ইন্ট্রোডাকশন প্যারাটা দেখি। এই যে এইটা হয়ে গেল আমাদের কোশ্চেন দেখে দেখে একটা প্যারা। তো কোশ্চেনে বলা ছিল দ্য টু পাই চার্টস, আমরাও এখানে লিখেছি দ্য টু পাই চার্টস। এরপরে বিলো আমরা দিলাম না, কারণ বিলো বলতে বোঝায় নিচে, তো আমরা তো প্রশ্ন না লিখছি না, তো এটা বাদ যাচ্ছে। এরপরে শো এর পরিবর্তে আমরা ইলাস্ট্রেট দিতে পারি, ডেসক্রাইব দিতে পারি, কম্পেয়ার দিতে পারি, এক্সপ্লেইন দিতে পারি। ঠিক আছে, আবার আরো একজন বললেন যে রিপ্রেজেন্ট দিয়েছেন, যে কোনো একটা দিব আমরা। শো বলতে দেখানো, এই সবগুলো বলতেই দেখানো। তো এইখান থেকে আপনারা যে কোনো একটা পছন্দ মতো চয়েস করবেন। যে দুইটা পাই চার্ট দেওয়া আছে যেগুলো শো, শো। ভাইয়া হ্যাঁ বলুন, আপনার কাছ থেকে আমার সাউন্ডটা রিপিট আসতেছে, আমার কথা আমি আমার শুনতে পাচ্ছি। আপনারাও কি শুনতে পাচ্ছেন ওনার কাছ থেকে? আপনি বলুন, প্রশ্নটা করুন। ভাইয়া আমি বলতে চাচ্ছি এখানে শো এর পরিবর্তে কি এক্সিবিট বা এক্সিবিশন দিতে পারি? হ্যাঁ দিতে পারেন। আচ্ছা এটাই। ওকে, আপনি মাইক্রোফোনটা অফ রাখেন, আপনার কথা থেকে আমি আবার আমার কথাই শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আসি যে আমাদের দুইটা পায়ে চার্ট, শো এর পরিবর্তে আমরা ইলাস্ট্রেট দিলাম, ডেসক্রাইব দিলাম, যার যেটা পছন্দ একই অর্থ হলে দিব। এরপরে দেওয়া আছে দ্য পার্সেন্টেজ অফ দ্য ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফ টার্কি। এই কথাটাকে আমরা মডিফাই করে বা একটু চেঞ্জ করে লিখতে পারি এই যেভাবে। হাউ, একটা এক্সট্রা কথা আমরা লিখেছি। হাউ বলতে কি বোঝায়? হাউ, কিভাবে, কিভাবে? কিভাবে। তারপরে এর সাথে আমরা দিয়েছি ডিফারেন্ট, ডিফারেন্ট বলতে বিভিন্ন।
কিভাবে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউটেড টু দ্য ইকোনমি অফ টার্কি। এরপরে দেখেন ইন 2000 and 2016, এইটাকে একটু চেঞ্জ করে আমরা লিখলাম ইন দ্য ইয়ার্স 2000 and 2016। তাহলে আমাদের এই যে প্রশ্ন দেখে দেখে ইন্ট্রোডাকশন প্যারাটা লেখা হলো, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি অবশ্যই। ইজি একটা বিষয়, একদম ইজি। আপনাদের প্রশ্নে যা দেওয়া আছে ওইটাকে একটু চেঞ্জ করে আপনাকে লিখলে আপনার প্রথম প্যারাটা লেখা হয়ে যাচ্ছে। এটা লিখলে আপনারা ভালো একটা মার্ক পাবেন, প্রথম প্যারাটা যদি ঠিকভাবে লিখতে পারেন। আরো 3টা প্যারা আছে, ওগুলো ঠিকভাবে লিখতে হবে, তবে এইটাতে এইটুকু লিখলেই এনাফ। সেকেন্ড প্যারাটাতে আমরা যাই। সেকেন্ড প্যারাটা হচ্ছে কি ওভারভিউ। ওভারভিউ বলতে আসলে এখানে বোঝাচ্ছে সামারি। সামারি বলতে কি বোঝায়? সামারি বা সারাংশ বাংলায় এইটা বলতে আসলে কি বোঝায়? সামারি, সামারি বলতে আপনারা কি বুঝেন? মূল বিষয়টা উপসংহার। কোনো একটা বিষয়ের ছোট অংশ বা শর্ট ফর্মটাকে বলা হয় সামারি, উপসংহার না। উপসংহারও বলতে পারেন একই বিষয়। কোন একটা ঘটনার সংক্ষিপ্ত রূপ, যেমন বিভিন্ন সিনেমার 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা মুভি হলে ওইটা 2 মিনিট বা 3 মিনিটের একটা কি ট্রেলার রিলিজ হয় না? ওইটা কি? ওইটা হচ্ছে পুরো মুভি বা সিনেমার সামারি। তো পুরো ঘটনার সংক্ষিপ্ত অংশটুকু বলা হয় সামারি। তো এইখানে আসলে সবার তথ্য দেওয়ার কোনো দরকার নাই, আপনি এখানে দিতে পারেন হাইয়েস্ট এবং লোয়েস্ট। হাইয়েস্ট লোয়েস্ট কেন দিব? কারণ এই হাইয়েস্ট বা সর্বোচ্চ মান এবং লোয়েস্ট বা সর্বনিম্ন মান এরাই আসলে পুরো ঘটনাটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যদি এইখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই যে পাই চার্টের, তো এখানে হাইয়েস্ট কে মনে হচ্ছে 2000 সালের ক্ষেত্রে সর্বোচ্চ কোনটা অবদান রেখেছে? এগ্রিকালচার। এগ্রিকালচার 24%, এর উপরে কিন্তু কেউ নাই। আর সর্বনিম্ন কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। তাহলে 2000 সালের হাইয়েস্ট হচ্ছে এগ্রিকালচার, 2000 সালের লোয়েস্ট হচ্ছে কনস্ট্রাকশন। এরপরে যদি আমরা আসি 2016 সালে, 2016 এর হাইয়েস্ট কে এখানে? হাইয়েস্ট হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন। হেলথ কেয়ার এন্ড এডুকেশন 17%। আর লোয়েস্ট সব থেকে কম? ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার। তাহলে এইখানে সব থেকে লোয়েস্ট হচ্ছে ফাইন্যান্স, বিজনেস এন্ড আদার, এখানে এগ্রিকালচার, কনস্ট্রাকশন। তাহলে আমাদের ওভারভিউ প্যারাটা লিখতে হবে এই যে হাইয়েস্ট এবং লোয়েস্ট, এদের নিয়ে আমাদের ওভারভিউ প্যারাটা লিখতে হবে। তাহলে আমরা একটু লেখাটা দেখি কি লেখা হয়েছে। এই যে দেখেন, ওভারভিউ লেখার সময় আপনাদের একটা কাজ করতে হবে, ওভারঅল লিখে একটা কমা দিবেন। ওভারঅল এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। বিগিনিং বলতে কি বোঝাচ্ছে এখানে? বিগিনিং বলতে শুরুতে, এই একটা ঘটনা যেটা আছে সেটা শুরুতে কি ঘটেছে, ঠিক আছে? শুরুতে বলতে 2000 সালে ঘটনা বলা হচ্ছে। এগ্রিকালচার কন্ট্রিবিউটেড দ্য মোস্ট টু দ্য ইকোনমি অফ টার্কি। তুরস্কের অর্থনীতিতে সব থেকে বেশি অবদান রেখেছিল কোনটা? এগ্রিকালচার। কথা কি ঠিক আছে এখানে? এগ্রিকালচার কন্ট্রিবিউটেড দ্য মোস্ট টু দ্য ইকোনমি অফ টার্কি। আপনারা কি বুঝতে পেরেছেন? এগ্রিকালচার শুরুতে সব থেকে বেশি অবদান রেখেছিল। আর সব থেকে কম অবদান রেখেছিল কে? হোয়াইল। হোয়াইল বলতে বোঝাচ্ছে যেখানে। কনস্ট্রাকশন কন্ট্রিবিউটেড দ্য লিস্ট। লিস্ট মানে কি? লিস্ট সব থেকে কম। সব থেকে কম। ঠিক আছে, ওকে, জাস্ট এ মোমেন্ট। তাহলে সব থেকে বেশি হচ্ছে এগ্রিকালচার আর সব থেকে কম হচ্ছে কনস্ট্রাকশন। তাহলে এটা হচ্ছে প্রথম প্রথম যে প্যারাটা আছে সেটার থেকে হয়ে গেল। আর দ্বিতীয় যে অংশটুকু আছে সেটাতে সব থেকে বেশি কে? হেলথ কেয়ার এন্ড এডুকেশন। সেটা আমরা লিখবো ইন কম্পারিশন, অর্থাৎ তুলনা করতেছি আমরা, এর জন্য কম্পেয়ার করলাম। এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এন্ড অফ দ্য পিরিয়ড বলতে শেষের দিকে এসে কি হয়েছে? হেলথ কেয়ার এন্ড এডুকেশন বিকেম দ্য লার্জেস্ট ইকোনমিক সেক্টর। হেলথ কেয়ার এবং এডুকেশন হচ্ছে সব থেকে বড় ইকোনমিক সেক্টর। যেখানে এইখানে হোয়াইলের পরিবর্তে আমরা হোয়ারএস দিয়েছি, এটাও বলতে বোঝায় যেখানে। যেখানে দ্য লোয়েস্ট কন্ট্রিবিউশন ওয়াজ মেড বাই ফাইন্যান্সিয়াল, বিজনেস অ্যান্ড আদার সার্ভিস। সব থেকে কম অবদান রেখেছে এই সেক্টরটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারভিউ প্যারা। ওভারভিউ প্যারাতে আমাদের টার্গেট ছিল হাইয়েস্ট এবং লোয়েস্ট যারা আছে তাদের নিয়ে আমরা কথা বলবো। তো আমরা এটা লেখা শুরু করার আগে ওভারঅল লিখে একটা কমা দিয়ে শুরু করেছি। ওভারঅল এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড বা শুরুতে এগ্রিকালচার সব থেকে বেশি অবদান রেখেছে আর কনস্ট্রাকশন সব থেকে কম অবদান রেখেছে। এটা হচ্ছে প্রথম অংশ। আর এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বা শেষের অংশে কি হয়েছে? হেলথ কেয়ার এন্ড এডুকেশন হচ্ছে সব থেকে বড় অবদান রেখেছে। আর যেখানে
সব থেকে কম অবদান রেখেছে হচ্ছে ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিস। তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারঅলে সবসময় হাইয়েস্ট, লোয়েস্ট এই তথ্যগুলোই নিতে হয়। সবাই কি বুঝতে পেরেছেন ওভারঅল প্যারাটা? জি স্যার। ওকে, কেউ কি স্যার স্যার হ্যাঁ স্যার বলো। আমাদের কি গ্রাফ চার্টও আসে নাকি? পাই চার্ট, গ্রাফ চার্ট, এই দুইটা হ্যাঁ, কি বেশি গ্রাফ আসে? চার্ট আছে, আমি তো বললাম ক্লাসের শুরুতে 6 ধরনের চার্ট আসে। পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, ম্যাপ, ডায়াগ্রাম, টেবিল। আজকে আমরা পাই চার্টটা করতেছি, ঠিক আছে? না স্যার, ভাইয়া আমি এটা কি মানে ইন্ট্রোডাকশন মানে বলতে প্যারাতেই স্যার, যাবে নাকি স্যার আরেকটা বেশিরভাগ টাইম, আলাদা প্যারা বেশিরভাগ হবে? টাইমে কোনটা, আমি তাই বলছি আর কি। এইটার কোনো নাই, আইএলটিএস পরীক্ষা তো রেগুলারলি প্রতিদিন হচ্ছে। তো আপনাকে এরকম নাই যে এই টপিকটা বেশি বারবার আসে বা এই বার চার্ট বা পাই চার্ট বেশি আসে, এরকম কোনো নাই। প্রতিদিন এক একটা করে চেঞ্জ হয়, ঠিক আছে? আজকে বার চার্ট দিল, কালকে পাই চার্ট দিচ্ছে, পরশুদিন লাইন গ্রাফ দিল। এরকম কোনো স্পেসিফিক কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক নাই, ঠিক আছে? আর একজন প্রশ্ন জি বলেছিলেন স্যার। যে এইটা কি ইন্ট্রোডাকশন প্যারাতে লিখতে হবে? না, এটা আলাদা একটা প্যারা। আমি তো আপনাদের ক্লাসের শুরুতে করে দিয়েছি যে আমাদের কয়টা প্যারা আছে লিখতে হবে। এই যে 4টা প্যারা না, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, তারপরে ক্যাটাগরি প্যারা 1, ক্যাটাগরি প্যারা 2। তো আমরা প্রথম ইন্ট্রোডাকশন প্যারাটা তো কোশ্চেন দেখে দেখে লিখলাম। ওভারভিউ, আচ্ছা আপনারা যদি মাইক্রোফোন অন রেখে আশেপাশে কথা বলেন তাহলে আমি যে সবার মাইক্রোফোন অফ করে দিব, তাহলে কিন্তু এই যে আপনারা আর কেউ কথা বলতে পারবে না। এখন দেখি কিভাবে মাইক্রোফোন অন করেন আপনারা। এখন কিন্তু আপনারা মাইক্রোফোন অন করতে পারবেন না। তো যারা এই কাজটা করতেছেন কাইন্ডলি মাইক্রোফোনটা অফ রেখে আশেপাশে কথা বলবেন, অথবা আপনি চেক করে দেখবেন যে আপনি সাইডে কথা বলছেন, আপনার মাইক্রোফোনটা অন আছে কিনা, ঠিক আছে? আমি আবার অন করে দিচ্ছি, এখন একটু সতর্ক সহকারে আপনারাই করবেন, তা না হলে ক্লাসের রেকর্ডিংটাতে অসুবিধা হচ্ছে আমাদের। এখন হচ্ছে আমরা আসি হচ্ছে যে আমাদের প্রথম প্যারাটা ইন্ট্রোডাকশন হয়ে গেল, সেকেন্ড প্যারাটা হচ্ছে ওভারভিউ, এটাও আমাদের হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাস্টের ক্যাটাগরি প্যারা 1 এবং ক্যাটাগরি প্যারা 2। তাহলে আমরা আসি ক্যাটাগরি প্যারা 1 এবং ক্যাটাগরি প্যারা 2 তে আমরা আসি। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল, এরপরে ওভারভিউ তো আমরা লিখলাম হাইয়েস্ট এবং লোয়েস্ট দেখে। ক্যাটাগরি প্যারা 1 এটা কিভাবে করতে হয়? নাম ধরে ক্যাটাগরি করতে পারি, অথবা ইয়ার বা সাল ধরে ক্যাটাগরি করতে পারি আমরা। নাম ধরে কিভাবে ক্যাটাগরি করা যেতে পারে? এইখানে দেখেন বিভিন্ন নাম দেওয়া আছে না, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং। এইভাবে আমরা এক ধরনের তথ্যকে একটা প্যারাতে রাখতে পারি। তো এখানে ক্যাটাগরি করার সিস্টেমটা হচ্ছে, এখানে যারা বৃদ্ধি পেয়েছে তাদেরকে আমরা একটা ক্যাটাগরিতে রাখবো, আর যারা কমে গিয়েছে তাদেরকে আমরা একটা ক্যাটাগরিতে রাখবো। তাহলে আপনারা কি বলতে পারবেন এখানে কারা বৃদ্ধি পেয়েছে এই যে পাই চার্ট থেকে 2000 থেকে 2016 সালে? 2000 থেকে 2016 সালে কারা বৃদ্ধি পেয়েছে? কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, তারপর ট্রেড, ওকে, আমরা একটা একটা করে যাই। ট্রান্সপোর্টেশন। থ্যাংক ইউ। আচ্ছা। প্রথমে হচ্ছে কনস্ট্রাকশন 3 থেকে 10% হয়েছে, তার মানে এটা প্লাস চিহ্ন দিচ্ছি আমরা, এটা বৃদ্ধি পেয়েছে। ম্যানুফ্যাকচারিং হচ্ছে 8 থেকে 12 হয়েছে, এইটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে আমরা প্লাস চিহ্ন দেই। এটা মনে মনে পরীক্ষার হলে তো এগুলো দেওয়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। 14 থেকে 16 হয়েছে, তার মানে ট্রেড, ইউটিলিটিস এইটাও বৃদ্ধি পেয়েছে। এরপরে বাকি আছে হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা আসলে কোনো চেঞ্জ আসে না, এটা আমরা ইকুয়াল চিহ্ন দিচ্ছি, সমান সমান। ফিনান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিস, এটা কি হয়েছে? 5 থেকে 8 হয়েছে, তার মানে এইটাও বৃদ্ধি পেয়েছে। বাকি থাকতেছে লিজার হসপিটালিটি, এটা কি বৃদ্ধি পেয়েছে বলেন তো? 17 থেকে 2000 সালে 17 ছিল, 2016 সালে গিয়ে 14 হয়েছে, এটা কমে গিয়েছে, তার মানে এটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে রাখতেছি। গভর্নমেন্ট 12 থেকে 9, এটা কি হয়েছে তাহলে? এইটাও কমে গিয়েছে। আর আর হচ্ছে এগ্রিকালচার 24 থেকে 14, এটা কি হয়েছে? কমে গিয়েছে। ওকে, তার মানে আমরা ক্যাটাগরি কিভাবে করব বুঝতে পেরেছেন? এই যে যারা বৃদ্ধি পেয়েছে, এই যে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ট্রেড, তারপরে ফাইন্যান্স, এইগুলোকে আমরা একটা প্যারাতে রাখতেছি। আর এগ্রিকালচার, গভর্নমেন্ট, লিজার অ্যান্ড হসপিটালিটি, এইটাকে আমরা একটা প্যারাতে রাখবো। তাহলে এই হেলথ কেয়ারের জন্য কি হবে? এ তো বৃদ্ধিও পায় নাই, কমেও নাই, তাহলে এটাকে কি করতে পারি? এটাকে আমরা এই হেলথ, এই যারা কমে গিয়েছে তাদের ভিতরে দিতে পারি, কারণ এ যেহেতু বাড়েও নাই কমেও নাই, তো এটাকে আলাদা একটা প্যারা করার কোনো দরকার নাই, এক লাইনের জন্য একটা প্যারা তো হয় না। তো এর জন্য এটাতে যেহেতু তথ্য কম আছে, 3টা তথ্য আছে কমায় যাওয়ার ভেতরে, ওর ভেতরে আমরা এটাকে দিয়ে দিব। আর যারা বৃদ্ধি পেয়েছে এরকম আছে 4টা তথ্য, তো এই 4টাকে একটা প্যারা, আর এই 4টাকে নিয়ে একটা প্যারা। বুঝতে পেরেছেন কিভাবে ক্যাটাগরি করলাম আমরা লেখার জন্য? জি স্যার। ওকে।
জাস্ট এ মোমেন্ট। আর স্যার আমরা যদি ইয়ার নিয়ে করতে চাই তাহলে কি দুইটা ইয়ারে মানে কতটুকু বৃদ্ধি পাইছে আর কতটুকু কমে গেছে একসাথে লিখবো, জাস্ট ইয়ার দুইটা ভাগ করে নিব? ইয়েস, ইয়ার দুইটা, অর্থাৎ 2000 সালের তথ্যগুলো আপনারা একটা পারাতে লিখবেন, আর 2016 সালে তথ্যটা আরেকটা পারাতে লিখবেন। আচ্ছা, হীরামণি আপু আছেন? হ্যালো, হীরামণি আছেন আপনি? আপনার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে। ওকে, নেক্সট টাইম এটা হলে আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিব। সো দেখুন, আমরা যদি ইয়ার নিয়ে ক্যাটাগরি করি তাহলে 2000 সালের জন্য একটা প্যারা রাখবো আর 2016 সালের জন্য একটা প্যারা লিখবো। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়টা। তাহলে আমরা শুরু করি। আমরা এগুলো মুছে দিই, যেহেতু এগুলো হয়ে গেছে, আমরা এটা মুছে ফেলি। আহ, যারা বৃদ্ধি, আচ্ছা থাকুক, এগুলো থাকলে অসুবিধা নাই। তাহলে আমরা প্রথমে শুরু করি। যেটা বৃদ্ধি পেয়েছে তার ভেতরে প্রথমটা ছিল কনস্ট্রাকশন সেক্টর। তো এখানে কি হয়েছে? কনস্ট্রাকশন 3 থেকে 10% হয়েছে। এটা কি বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে বলেন তো? বৃদ্ধি পেয়েছে। তাহলে সেইটাকে আমরা একটু ইংরেজিতে লিখি যে কনস্ট্রাকশন সেক্টর অ্যাকাউন্টেড ফর 3% অফ টার্কিস ইকোনমি ইন 2000। কনস্ট্রাকশন সেক্টরটা ছিল 3% 2000 সালে, অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান ইনক্রিজ টু 10% ইন 2016, এবং এটা 3% থেকে 10% হয়েছে। তো এই কথাটা আমরা এইভাবে লিখলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আর কারা বৃদ্ধি পেয়েছে? ম্যানুফ্যাকচারিং, ট্রেড, ইউটিলিটিস, এগুলো আমরা লিখবো। তাহলে আমরা আর একটা লিখি যে কারা বৃদ্ধি পেয়েছে। ট্রেড, ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এটা কত ছিল? ট্রেড, ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন 14% ছিল। এটা কত হয়েছে? 16% হয়েছে। তো এটাকে আমরা 14 থেকে 16 না লিখে আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। যে আমরা বারবার যদি লিখি, এখানে ছবিতে যা দেওয়া আছে ওইটাই যদি আমরা বারবার দেখে দেখে লিখি তাহলে আমাদের অসুবিধা হবে। তো এর জন্য আমরা 14 থেকে 16 না লিখে, এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 14 থেকে 16 হলে? 2%। 2%, 2%। তাহলে আমরা লিখলাম যে ইকোনমিক ইনকাম ফ্রম ট্রেড, ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন was 14% in 2000 and experienced a slight growth of 2% in 2016। 14 থেকে 16 হলে 2% বৃদ্ধি পায়, সেইটাই আমরা এখানে লিখলাম। ঠিক আছে, ওকে। এরপরে বাকি আছে কারা? ম্যানুফ্যাকচারিং এবং ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিস। এই দুইটা সেক্টরকে আমরা একসাথে লিখবো। তাহলে আমরা প্রথমে দুইটা সেক্টরের নাম লিখি, তারপরে দুইটা সেক্টরের তথ্য লিখি। এটা আলাদা একটা স্টাইল। এই স্টাইলে লিখলে কি হবে? আপনি এক লাইনে দুইটা তথ্য লিখতে পারবেন। তাহলে আমরা একটু দেখি যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, বা শুরুতে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা সেক্টর, অ্যান্ড ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিস এটা একটা সেক্টর। এই দুইটা সেক্টরের প্রথমে নাম লিখে নিলাম যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিস। এরপরে ম্যানুফ্যাকচারিং এর জন্য কত পার্সেন্ট? 8%, অ্যান্ড ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড আদার সার্ভিসের জন্য 5%। তো এইটা আমরা লিখলাম যে প্রথমে শুরুতে ম্যানুফ্যাকচারিং এবং ফাইন্যান্স, বিজনেস ছিল 8% এবং 5% অফ টার্কিস ইকোনমি রেসপেক্টিভলি। এরকম লিখলে অবশ্যই রেসপেক্টিভলি ওয়ার্ডটা আপনারা লিখবেন। এই দুইটা 5 এবং 8% ছিল, এবং এগুলো চেঞ্জ হয়ে কত হয়েছে 2016 সালে গিয়ে? ম্যানুফ্যাকচারিং 8 থেকে কত হয়েছে এখন? 8 থেকে 12%। আর হচ্ছে ফাইন্যান্স, বিজনেস আর আদার সার্ভিস কত হয়েছে 5 থেকে 8%। তাহলে আমরা লিখলাম যে শুরুতে ম্যানুফ্যাকচারিং এবং ফাইন্যান্স, বিজনেস আর আদার সার্ভিস ছিল 8% এবং 5%, এবং এই দুইটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 8 থেকে একটা হয়েছে 12, এবং 5 থেকে একটা হয়েছে 8%। এইটা হচ্ছে 2016 সালে। তাহলে আমাদের যারা বৃদ্ধি পেয়েছে তাদের নিয়ে কিন্তু লেখা হয়ে গেল। প্রথমটা ছিল কনস্ট্রাকশন, সেটা 3% থেকে 10% হয়েছে। এর পরেরটা ছিল হচ্ছে ট্রেড, ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন, যেটা 14 থেকে 16 হয়েছে। এটা আমরা 14 থেকে 16 না লিখে আমরা জাস্ট লিখেছি 2% বৃদ্ধি পেয়েছে। সবসময় ছবিতে যা দেওয়া আছে এটা একদম দেখে দেখে লিখবেন না, একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে লেখার চেষ্টা করবেন। আর লাস্টে যেটা আছে সেটাকে আমরা
একসাথে দুইটা তথ্য লিখলাম, ম্যানুফ্যাকচারিং এবং ফাইন্যান্স বিজনেস অ্যান্ড আদার সার্ভিস, এই দুইটা একসাথে লিখে দুইটার মান দিলাম 2000 সালে কত ছিল 8 এবং 5%, এবং 2016 সালে গিয়ে এটা 8 থেকে 12 এবং এটা 5 থেকে 8% হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, জি ভাইয়া বুঝেছি। তাহলে এইটা কাদের হলো, কাদের নিয়ে ক্যাটাগরি, যারা বৃদ্ধি পেয়েছে তাদের নিয়ে একটা প্যারা আমাদের হয়ে গেল। বুঝতে পেরেছেন সবাই? এখন হচ্ছে আমাদের যে প্যারাটা লিখতে হবে যারা কমে গিয়েছে তাদের নিয়ে। আচ্ছা, এগুলো আমরা মুছে দিই, যারা বৃদ্ধি পেয়েছে তাদের নামটা। এখন কমে যাওয়ার ভেতরে কারা কারা আছে? এই যে লিজার, হসপিটালিটি, গভর্নমেন্ট এবং এগ্রিকালচার, এই তিনটা কমে গিয়েছে, এবং একটা আসলে যেটা বাড়েও নাই কমেও নাই। এই তথ্যগুলো আমরা লিখবো একসাথে। তাহলে আমরা প্রথমে শুরু করি। প্রথমে কমে গিয়েছে, সব থেকে বেশি কমেছে হচ্ছে এগ্রিকালচার। 24 ছিল, এখন হয়ে গেছে 14, অনেক কমে গিয়েছে, 10%-এর মতো কমে গিয়েছে। তাহলে এটা আমরা লিখি যে এগ্রিকালচার কম্প্রাইজ 24% অফ টার্কিস ইকোনমি ইন 2000। 2000 সালে এগ্রিকালচার 24% ছিল, হুইচ ফেল টু 14% ইন 2016, যেটা পড়ে গিয়েছে 14%-এ, অর্থাৎ 24 ছিল 2000 সালে এবং এটা নিচে নেমে 14% হয়ে গেছে। এটা কি বুঝতে পেরেছেন সবাই প্রথম লাইনটা? জি স্যার। জি বুঝেছি। ওকে, এর পরেরটা কি লেখা যেতে পারে? আপনারা কেউ একজন বলতে পারবেন গভর্নমেন্ট, লেজার, এগুলো কিভাবে লেখা যেতে পারে? কেউ বলতে পারবেন? এরপরে বাংলাতেই বলেন আপনারা। গভর্নমেন্ট 12 ছিল, এটা হয়ে গেছে 9%, তাই না? তো এটা আমরা লিখি যে ইন 2000 ইকোনমিক আউটপুট ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড লিজার অ্যান্ড হসপিটালিটি সেক্টর ওয়ার 12% অ্যান্ড 17%। তাহলে গভর্নমেন্ট এবং লিজার অ্যান্ড হসপিটালিটি এই দুইটা ছিল 12% এবং 17%। এরকম লিখলে অবশ্যই রেসপেক্টিভলি ওয়ার্ডটা দিতে হবে। and both decreased by 3% after 16 year period। অন্য দুইটাই কোনো কিছু কি দেওয়া যায় না রেসপেক্টিভলির পরিবর্তে? না, এই সিস্টেমে রেসপেক্টিভলিটাই দিতে হয়, এটা বলা হয় যথাক্রমে নিয়ম। আপনি যখন দুই তিনজনের নাম একসাথে লিখবেন তখন হচ্ছে আপনাকে এই রেসপেক্টিভলি ওয়ার্ডটাই দিতে হয়, ঠিক আছে? ক্রমিক অনুযায়ী তো তো এইটা আমাকে দিতে হবে যে এই দুইটার জন্য দুইটা, এর জন্য এইভাবে রেসপেক্টিভলি ওয়ার্ডটা দেওয়া হয়েছে। এবং দুইটায় কত পার্সেন্ট কমেছে? 12 থেকে 9 আর 17 থেকে 14, তাহলে দুইটাই আমাদের 3% করে কমে গেছে। অ্যান্ড বোথ ডিক্রিজ বাই 3% আফটার 16 ইয়ার পিরিয়ড। 16 বছরে যে ব্যবধান আছে সেই পিরিয়ডটাতে কি হয়েছে, এই 3% কমে গিয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? জি জি, ভাইয়া। ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমাদের দুইটা হলো, একটা হচ্ছে এগ্রিকালচার আর গভর্নমেন্ট। আপনাদের কাছে পরীক্ষার হলে কিন্তু সময় কম থাকবে, তো এই জন্য আপনাদের মাঝে মাঝে এই দুইটা দুইটা তথ্য একসাথে এক লাইনে লেখার চেষ্টা করতে হবে, তাহলে আপনাদের সময় বেঁচে যাবে। এবং এটা নতুন একটা স্টাইল হওয়ার কারণে আপনার রাইটিং এ মার্কটাও বেশি পাবেন, কারণ এক্সামিনার বুঝতে পারবে যে আপনার সেন্টেন্স তৈরি করার ক্যাপাবিলিটি, অনেক ভ্যারিয়েশন আপনার আছে আপনার ভেতরে। তা না হলে সব সেন্টেন্স যদি এইভাবে লিখেন যে 24 থেকে 14 হয়েছে, 12 থেকে 9 হয়েছে, 17 থেকে 14 হয়েছে, তাহলে এটা আসলে কোনো আইএলস স্ট্যান্ডার্ড লেখা হলো না। এক্ষেত্রে আপনাকে 5 বা 5.5 দিবে আইএলস এ। আর আপনারা যদি একটু মাঝে মাঝে সেন্টেন্সটা চেঞ্জ করতে থাকেন বিভিন্ন লাইন বিভিন্ন স্টাইলে, তখন হচ্ছে আপনার ভ্যারিয়েশনের জন্য আপনি আলাদা ভালো মার্ক পাবেন, সেটা হচ্ছে 7 বা 7-এর উপরে যাবে, ঠিক আছে? এরপরে বাকি আছে হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, যেটা আসলে কোনো চেঞ্জ হয় না, এটা 17 ছিল 17ই আছে। তো যেহেতু এটা একটা ব্যতিক্রমী তথ্য, তো এটার জন্য আমরা ইন কন্ট্রাস্ট ওয়ার্ডটা ইউজ করব। কোনো একটা প্যারাতে যদি আপনি ব্যতিক্রমী কোনো তথ্য দেন, কারণ এই প্যারাতে সবাই আসলে কি বলেন তো, এই প্যারাতে, এই যে প্যারাটা লিখতেছি এই প্যারাতে সবাই কি কমে যাওয়া না, 24 থেকে 14, 12 থেকে 9, 17 থেকে 14, তো তিনটাই কিন্তু কমে যাওয়া তথ্য আছে এই প্যারাতে। এইটা এমন একটা তথ্য যেটা আসলে কমেও নাই বাড়েও নাই, অর্থাৎ এই একটা ব্যতিক্রমী তথ্য। তো এই জন্য আমরা ব্যতিক্রমী কোনো তথ্য একটা প্যারাতে লিখলে ইন কন্ট্রাস্ট ওয়ার্ডটা ইউজ করবো। ইন কন্ট্রাস্ট, কন্ট্রিবিউশন ফ্রম হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন সেক্টর রিমেইন কনস্ট্যান্ট অ্যাট 17%, এইটা
কনস্ট্যান্ট বা ধীর বা স্থির অবস্থায় ছিল সেটা 17%। সবাই কি বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আমাদের। জি স্যার। তাহলে আমাদের এই হচ্ছে পুরা টোটাল প্যারাটা। আমরা যদি প্রথম থেকে আবার একটু দেখাই, যে আমাদের একদম শুরু থেকে আমরা ক্লাসটা যদি ওভারভিউ করি, পুরা ক্লাসটাই আমাদের যে পাই চার্টে, আমাদের স্বাভাবিকভাবে পাই চার্টে তো আসলে কি চেঞ্জটাই বেশি দেখানো হয়, যে এটা এত ছিল এটা এত হয়ে গেছে। তো আমরা চেঞ্জটা লেখার জন্য আমরা 4টা প্যারাতে শুরু করব। প্রথম প্যারাটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাটা হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে ক্যাটাগরি প্যারা 1 এবং লাস্টেরটা ক্যাটাগরি প্যারা 2। এই দুইটা প্যারা খুবই সহজ এবং 2 লাইনে লিখলেই হয়ে যাচ্ছে। ইন্ট্রোডাকশনটা সবসময় আপনাকে লিখতে হবে কোশ্চেন প্যারাফ্রেজ করে, আর ওভারভিউ প্যারাটা আপনাকে সবসময় লিখতে হবে হাইয়েস্ট এবং লোয়েস্ট এই তথ্যগুলো দিয়ে। ঠিক আছে? আর লাস্টের দুইটা প্যারা ক্যাটাগরি প্যারা 1 এবং ক্যাটাগরি প্যারা 2, এই দুইটা আপনাকে আহ, আপনি আপনার উপরে, এটা ইটস আপ টু ইউ যে আপনি কিভাবে ক্যাটাগরি করতে পারেন। আপনি চাইলে নাম ধরে ধরে ক্যাটাগরি করতে পারেন, যেমন হচ্ছে যারা বৃদ্ধি পেয়েছে তাদেরকে একটা প্যারাতে রাখলেন, যারা কমে গিয়েছে তাদেরকে একটা প্যারাতে রাখলেন। অথবা আপনারা চাইলে যে দুইটা সাল দেওয়া থাকবে, 2000 সাল 2010 সাল, এই ইয়ারলি ক্যাটাগরিও করতে পারেন। ঠিক আছে? 2000 সালের জন্য একটা প্যারা, 2016 সালের জন্য একটা প্যারা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিস্টেমটা। এরপরে আমরা কি করিলাম, আমরা হচ্ছে প্রশ্নটা পাওয়ার পরে ইন্ট্রোডাকশন প্যারাটা লেখা শুরু করলাম, যেটা হচ্ছে কোশ্চেন থেকে। আমি আসছি রামিস আপু। তো কোশ্চেনে যে প্রশ্নটা দেওয়া আছে এইখানে আমরা জাস্ট কিছু ভোকাবুলারি চেঞ্জ করব, এর বেশি কিছু করার কোনো প্রয়োজন নাই। যে ভোকাবুলারি গুলো দেওয়া আছে একটু চেঞ্জ করলে আপনার ইন্ট্রোডাকশন প্যারাটা হয়ে যাচ্ছে। এখানে শো এর পরিবর্তে ইলাস্ট্রেট, ইন 2000 এর পরিবর্তে ইন দা ইয়ার্স 2000, আর এই জায়গাটা আমরা এক্সট্রা হিসেবে নিয়েছি হাউ, কিভাবে এই ঘটনাটা ঘটেছে এটা। এরপরে যদি আমরা আসি ওভারভিউ প্যারা, এইটা আমরা লিখেছি হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্ট। ওভারভিউতে হাইয়েস্ট এবং লোয়েস্টটা দিয়েই পুরো প্যারাটা লেখা যায়। তো এই ক্ষেত্রে এখানে হাইয়েস্ট হচ্ছে এগ্রিকালচার, লোয়েস্ট কনস্ট্রাকশন, এইখানে হাইয়েস্ট হচ্ছে হেলথ কেয়ার এবং লোয়েস্ট হচ্ছে ফাইন্যান্স। এইগুলো দিয়ে আমরা দুইটা লাইন লিখলে আমার একটা প্যারা হয়ে যাচ্ছে। এরপরে আমাদের মেইন দুইটা প্যারা আসতেছে, যেখানে আমি সবগুলো তথ্য আমাকে লিখতে হবে, যে প্রত্যেকটা তথ্য আমাকে লিখতে হবে। তো এই জন্য তো আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করে লিখলে তো হবে না, দুইটা ক্যাটাগরি করে তারপরে দুইটা প্যারা লিখতে হবে। তো ক্যাটাগরি আমরা করেছি হচ্ছে এইভাবে, যারা বৃদ্ধি পেয়েছে তাদেরকে একটা ক্যাটাগরি বা একটা ধরন রেখেছি, আর যারা কমে গিয়েছে তাদেরকে একটা ক্যাটাগরি। যেমন এই যে আমরা ফুটবল বিশ্বকাপ হচ্ছে, মনে করেন একটা জায়গায় আহ সব সাপোর্টাররা আছে, তখন ক্যাটাগরি যখন বলল যে আপনাদের এখানে কোনো মারামারি কিংবা কোনো গ্যাঞ্জাম হতে পারে, এই কারণে যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা বাম সাইডে সরে যান, আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা ডান সাইডে চলে যান। এটাকেই বলা হয় ক্যাটাগরি। অর্থাৎ দুই ধরনের তথ্য একসাথে মিক্স আপ করে না রাখলে আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। তো এই জন্য যারা বৃদ্ধি পেয়েছে তাদেরকে আমরা একটা প্যারাতে লিখলাম। বৃদ্ধি পাওয়ার ভেতরে আছে হচ্ছে এগ্রিকালচার, সরি কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ট্রেড, তারপরে ফাইন্যান্স। এদেরকে নিয়ে আমরা একটা প্যারা লিখলাম যে কনস্ট্রাকশন কত হয়েছে, 3% ছিল, এটা 10% হয়েছে। এরপরে ট্রান্সপোর্টেশন বা এই যে এই সেক্টরটা 14 ছিল, এটা 16 হয়েছে। তো 14 থেকে 16 না লিখে আমরা লিখেছি 14 থেকে 16 হলে 2% বৃদ্ধি পায়, জাস্ট আমরা 2% লিখেছি। এরপরে ফাইন্যান্স বিজনেস 5 থেকে 8 হয়েছে, এইটাকে আমরা শুধু একসাথে না লিখে আমরা দুইটা তথ্য একসাথে লিখেছি, ম্যানুফ্যাকচারিং এবং ফাইন্যান্স। প্রথমে দুইজনের নাম লিখেছি, তারপরে দুইজনের 2000 সালে কত পার্সেন্ট ছিল সেটা লিখেছি, 8 এবং 5, 8 এবং 5। এবং এই দুইটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে 2016 সালে, 8 থেকে 12 হয়ে গেছে এবং 5 থেকে 8 হয়েছে। তাহলে এইভাবে আমরা প্রথম প্যারাটা লিখলাম। সেকেন্ড প্যারাটাও একই নিয়মে। এখন হচ্ছে যারা কমে গিয়েছে, কমে যাওয়ার ভেতরে এগ্রিকালচার 24 থেকে 14 হয়েছে, এইটা আমরা লিখলাম। এরপরে বাকি আছে গভর্নমেন্ট এবং লিজার। এখন আপনি যদি আলাদা আলাদা ভাবে লিখতে চান যে গভর্নমেন্ট 12 ছিল 9 হয়েছে, আবার আর একটা সেন্টেন্সে লিজার এন্ড হসপিটালিটি 17 ছিল 14 হয়েছে, এটাতে অনেক সময় লাগবে। যদিও অনেক সময় লাগবে না, কিন্তু আমাদের রাইটিং এর টাস্ক 1 থেকে টাস্ক 2টা বেশি ইম্পর্টেন্ট, একটু পরে যেটা আমরা শিখবো ওইটাতে মার্কটা বেশি। তো এর জন্য আমরা এখানে দ্রুত কম সময়ের ভেতর লিখে চলে যাব, কারণ এখানে মার্কটাও কম। 3/1 মার্ক হচ্ছে রাইটিং টাস্ক 1-এ, আর 3/2 মার্ক হচ্ছে রাইটিং এর যে 2 নাম্বার প্রশ্ন আছে একটু পরে যেটা দেখবেন ওইটাতে। তো এইটাও লিখতে হবে কম সময়ে, 20 মিনিট সময়, এবং লিখতে হবে মিনিমাম 150 ওয়ার্ডে। আর যেটা রাইটিং টাস্ক 2, ওইটার সময় হচ্ছে 40 মিনিট,
ওইটা লিখতে হবে মিনিমাম 250 ওয়ার্ডে। তো এর জন্য আমাদের যেহেতু 20 মিনিটে শেষ করতে হবে, এটা পরীক্ষার হলে অনেক সময় লাগে, তো এর জন্য আমরা জাস্ট যত কমের সময়ের ভেতরে সবগুলো তথ্য লিখতে পারি গ্রামার ঠিক রেখে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই দুইটা তথ্য একসাথে লিখলাম, গভর্নমেন্ট নাম দিলাম, লিজার অ্যান্ড হসপিটালিটি, প্রথমে দুইজনের নাম দিব, মাঝখানে অ্যান্ড থাকবে, এরপরে দুইজনের মান দিব, কত ছিল 12 এবং 17। তাহলে এখানে লিখলাম 12% এবং 17%। এই এরকম যখন জোড়ায় জোড়ায় তথ্য দিবেন, তখন এই রেসপেক্টিভলি ওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। এইটা বলতে বোঝায় যথাক্রমে, ক্রমিক অনুযায়ী। এবং এইটা চেঞ্জ হয়ে কত হয়েছে, গভর্নমেন্ট 12 থেকে 9 হয়েছে, আর 17 থেকে 14 হয়েছে। এভাবেও লিখতে পারেন 9 এবং 14। তবে আরো বেশি মার্ক পেতে চাইলে আপনি দেখবেন যে বিয়োগ করে দেখবেন যে 12 থেকে 9 হলে কত কমে যায়, 3%। তাহলে আমরা লিখলাম 17 থেকে 14 হলো 3% কমে, 12 থেকে 9 হলো 3% করে, এবং দুইটাই 3% কমে গিয়েছে, যে ব্যবধানটা আছে এই 16 বছরের ব্যবধানে। তো এই হচ্ছে আমাদের লাস্টে বাকি থাকতেছে একটা, সেটা হচ্ছে বাড়েও নাই কমেও নাই। এটাকে আমরা এর ভেতরে লিখে দিলাম, কারণ এখানে তথ্য অনেক কম। তো তো এটার জন্য এক লাইনের জন্য তো আলাদা প্যারা লেখা যায় না। তো এই প্যারার ভেতরে আমরা লিখলাম যে হেলথ কেয়ার এবং এডুকেশন দুইটাই আসলে কনস্ট্যান্ট ছিল, যেটা কনস্ট্যান্ট বলতে স্থির, যেটা কোনো চেঞ্জ হয় না, 17 থেকে 17, এর জন্য আমরা এটা লিখে দিলাম। এই হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1। আপনারা কি বুঝতে পেরেছেন? জি গডেস। স্যার। ওকে, কারো স্যার কোনো প্রশ্ন আমার আছে? একটা হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ বলুন, আমি কোনো প্রশ্ন আহ, করতে পারি? স্যার বলতেছি যে মানে আমরা যদি কাগজে কলমে এটা লিখতে চাই, তাহলে আমাদের টাস্ক 1 এর জন্য মানে কয় পেজ লিখতে হবে, আর টাস্ক 2 এর জন্য মিনিমাম কয় পেজ লিখতে হবে, একটু বলে এইটা দিলে ভালো হতো। এইটা আসলে মানুষের হাতের লেখার সাইজ অনুযায়ী চেঞ্জ হয়। আমার হাতের লেখার সাইজ অনুযায়ী টাস্ক 1টা 1.5 পেজ লিখলেই হয়ে যায়। এখন আপনার হাতের আচ্ছা। লেখা যদি ছোট হয় কিংবা বড় হয়, এটা আপনার অনুযায়ী। এর জন্য আপনাদের কি করতে হবে, একবার বা দুইবার আপনি 150 ওয়ার্ডের একটা রাইটিং টাস্ক 1 লিখবেন খাতায়। ওই আইএলস এর যে মেইন অফিসিয়াল অ্যান্সার শিট, ওটা আমরা দিয়ে দিব, মেইন পরীক্ষা যেই খাতাতে হবে ওইখানে দাগ টানা টানা থাকে, ওইটাতে আপনি লিখবেন। ওইখানে আপনি দেখবেন যে আপনার 150 ওয়ার্ড লিখতে আপনার কতটুকু পেজ লাগতেছে, 1 পেজ নাকি 1.5 পেজ নাকি 2 পেজ। তখন আপনি দুইবার লিখলে আপনি বুঝতে পারবেন যে আপনার 2 পেজ লিখলে আপনার 150 ওয়ার্ড হয়ে যায়। তখন আমরা পরীক্ষার হলে বসে এগুলো গোনা লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে আচ্ছা নিয়মটা। স্যার। ওকে, রামিশা নামে একজন আপু হ্যান্ড রেজ করেছিলেন আমি যখন শুরুতে ছিলাম। আপনার কি কোনো কোশ্চেন আছে, রামিশা আপু? এনি কোশ্চেন? ওকে, আচ্ছা, আর একটা প্রশ্ন আমার কাছে আছে। আচ্ছা, এখানে কেউ কি এসেছেন যে নতুন ক্লাস দেখতে, আজকে ক্লাস দেখতে এসেছেন, কেমন ক্লাস হয় এরকম? আমি হ্যাঁ আছি। স্যার এসেছি। আহ, আপনাদের জি নামটা একটু ভাইয়া। বলেন, আপনারা ক্লাসটা কেমন লাগতেছে কিংবা বুঝতে পারতেছেন আপনারা? আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে আপনাদের? এমনি আপনারা কি বুঝতে পারতেছেন, কোনো অসুবিধা হচ্ছে? আমি বুঝতে ভাইয়া পারছি স্যার। সবগুলো ক্লাস তো আপনিই আমি কন্ডাক্ট করবেন তাই না? হ্যাঁ, আমি কন্ডাক্ট করব। আমি ওকে একজন ভাইয়া। ও সার্টিফাইড আইএলটিএস ট্রেনার, আইডিপি থেকে সার্টিফাইড। তো আমি কোর্সটা নিব। আম, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার ভয়েস খুব সম্ভবত যাচ্ছে না। আচ্ছা, আপনার প্রশ্নটা আপনি ইনবক্সেও করতে পারেন, এখানে যে মেসেজ যেভাবে দিয়েছেন এখানেও আপনি প্রশ্নটা করতে পারেন। ওকে। ওকে স্যার, আমি হলো রাম মন্ডল ফ্রম ওকে, সাতক্ষীরা। ওকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্যার বলুন। আমিও প্ল্যানিং এ আছি আইএলটিএস এর, জি, বাট আমি আজকে একটু লেটে ঢুকেছি, আমি একটু কাজে বিজি নো ছিলাম। প্রবলেম, বাট আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, আমাদের প্রতিটা ক্লাসই রেকর্ড করা হয়, আপনারা রেকর্ডিং পাবেন ক্লাসের শেষে। ঠিক আছে? ওকে। ওকে, ওকে স্যার, তো আমি ভাইয়া আমাদের কি কোনো নোটস হ্যাঁ, প্রোভাইড করা হবে? হ্যাঁ, এই যে এইগুলোই তো নোটস, আমরা এগুলো দিয়ে দিব। আমাদের যে রাইটিং এর কি কি, রাইটিং স্পিকিং এগুলো শিট দেওয়া থাকবে, ক্লাসের লেকচার শিট, নোটস, যেগুলো পরীক্ষাতে কমন আসে। স্পেসিফিক্যালি স্পিকিং এবং রাইটিং এর প্রশ্নগুলো কমন আসে বর্তমানে আইএলটিএস পরীক্ষাতে। তো ও কিছু হট টপিক ওকে। আছে, যেমন গ্লোবালাইজেশন, তারপরে এআই, এই ধরনের কিছু প্রশ্ন এবং ম্যাটেরিয়ালস আপনাদেরকে দেয়া হবে। এবং আইএলটিএস এর জন্য যা যা বই টই ওকে। লাগে আমরা সব ফ্রিতে দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে কথা বলে, অফিস টাইমে কথা বলে আপনি জেনে নেবেন। ঠিক আছে? অথবা ওকে আজকে স্যার, আমি হ্যাঁ, আপনার সঙ্গে পরে যে কথা বলবো, আপনি আপনার একটা নাম্বার সেন্ড করবেন। ওকে, ঠিক আছে, ঠিক, আমি তো না, আমাদের ওই অফিস থেকে দিবে। ওকে, ঠিক আছে, ও তাহলে স্যার, আমরা এখন, আপনার আপনার নাম কি তাহলে স্যার? আমার নাম মারুফুজ্জামান। মারুফুজ্জামান। জি, জি, জি। ওকে ওকে। এই যে এখানে আমার ওকে ডিটেলস স্যার। আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে এখানে আমার ডিটেলসটা দেওয়া ওকে আছে। ওকে স্যার।
স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে আমরা আসলে রাইটিং এ আমাদের দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে টাস্ক 1 যেখানে 6 ধরনের কোশ্চেন আসে টোটাল, বার চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, ম্যাপ, ডায়াগ্রাম, টেবিল। তো এর ভেতর থেকে আজকে আমরা পাই চার্টটা দেখলাম, আরো 5 ধরনের কোশ্চেন আছে, ওগুলো আমরা নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। আর টাস্ক 2 তো এরকম 6 ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে প্রবলেম সলিউশন এসে, যেমন বর্তমানে বাংলাদেশে কিছুদিন আগে একটা সমস্যা ছিল না, এই যে জ্বালানি তেলের সংকট নিয়ে, তো এটা কি কি সমস্যা হচ্ছিল, এটা হ্যাঁ, সমাধানটা কি, এরকম প্রশ্ন আইএলসে আসে। ঠিক আছে, তো আমরা আজকের একটু প্রবলেম সলিউশন এসেটা দেখি, তারপরে আমরা আসি। আচ্ছা, এখানে সময় লাগতেছে, আমরা প্রশ্নটাতে আসি। এইটাতে মার্ক বেশি, এই যে রাইটিং এর যে টাস্ক 2 যেটা আছে, এইটাতে কিন্তু মার্ক সব থেকে বেশি, টাস্ক 1 এ মার্ক কিন্তু অনেক কম। আর একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে আপনারা পরীক্ষাতে টাস্ক 2টা আগে লেখা শুরু করবেন। আপনার প্রশ্ন যদিও দুইটাই আপনার কাছে দিবে, আপনারা টাস্ক 1টা আগে না লিখে টাস্ক 2টা আগে লিখবেন, কারণ পরীক্ষার শেষের দিকে টাস্ক 2 লিখতে গেলে অনেকেই গ্রামারে ভুল করেন, বানানে ভুল হয়, তারপরে পুরো লিখে আসতে পারেন না। তখন যেহেতু টাস্ক 2র মার্কটা বেশি, আপনি পুরো লিখে আসতে না পারলে এটাতে অনেক বেশি ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনি যদি এটা টাস্ক 1-এ হয় যে আপনি টাস্ক 1 পুরোপুরি লিখে আসতে পারলেন না, কিন্তু টাস্ক 2টা খুব ভালোভাবে লিখে আসছেন, তখনও কিন্তু আপনার মার্কটা এই এইটা যদি উল্টা হতো তার থেকে বেশি আসে। ঠিক আছে, তো এর জন্য টাস্ক 2টা আপনারা আগে লিখবেন, এইটা হচ্ছে আমাদের একটা টেকনিক। তো প্রশ্নটা কি জানতে চেয়েছে আমরা একটু দেখি। প্রশ্নে বলা হয়েছে, এইগুলো সব রিয়েল লাইফের প্রশ্নই আসবে আইএলস এ, যে যিনি বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষ বেশি মোটা হয়ে যাচ্ছে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে অনেক চাকরি চলে যাচ্ছে, এটা সমাধান কি, এটার সাথে আপনি কি অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি, এই ধরনের প্রশ্ন আসবে। অর্থাৎ এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, যাতে আপনাদের আপনাদের ইংরেজিতে আপনারা লিখতে পারেন কিনা এটা চেক করার জন্য। আর যদি স্পেসিফিক কোশ্চেন আসতো, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, টি স্টল, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি না, তাহলে তো সবাই মুখস্থ করে আসতো। তো এর জন্য ওই ধরনের প্রশ্ন না দিয়ে আহ এই টাইপের কোশ্চেন গুলা দেয়। ঠিক আছে, তো এগুলো কমন আসে, এগুলো কাছাকাছি টপিক গুলো এরকম 20টার মতো টপিক আছে, আর্টস, কালচার, তারপরে টেলিভিশন, স্পোর্টস, তারপরে টেকনোলজি, এরকম 25টার মতো মেইন টপিক আছে। এই টপিকগুলোর ভেতর থেকে ঘুরে ফিরে প্রতিবার আইএলসে রাইটিং এর কোশ্চেন আছে। তো আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনে কি বলা হয়েছে, ডিসপাইট এ লার্জ নাম্বার অফ জিমস, ডিসপাইট বলতে বলছে সত্ত্বেও, অনেক হুম, সংখ্যক জিম থাকা সত্ত্বেও, জিম বলতে যেখানে মানুষ এক্সারসাইজ করতে যায়, বডি বিল্ডিং করতে যায়, তো অনেক সংখ্যক জিম থাকা সত্ত্বেও ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ইজ গেইনিং পপুলারিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অলস জীবন, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল বলতে অলস জীবন ব্যবস্থা, এইটাই কি হচ্ছে, এবং জনপ্রিয় হয়ে উঠতেছে, পপুলারিটি, পপুলার বা জনপ্রিয়। ঠিক আছে, হোয়াট প্রবলেম আর অ্যাসোসিয়েটেড উইথ দিস, এই যে জনপ্রিয় হয়ে যাচ্ছে অলস জীবন, এইটার কারণে কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে আপনারা তো জানেনই, অলস থাকলে মানুষের স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, মানুষ মোটা হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইগুলো সমস্যা হচ্ছে, মানুষ বেকার থাকতেছে, এই প্রোডাক্টিভ কম থাকতেছে, এগুলো হচ্ছে সমস্যা। হোয়াট সলিউশন ইউ ক্যান সাজেস্ট, আপনি এটার জন্য কি সমাধানটা দিচ্ছেন। তো এইটা ছিল আমাদের প্রশ্ন। অনেক জিম আছে বর্তমানে, মোড়ে মোড়ে জিম আছে, ঢাকা শহর যদি আপনি দেখেন কিংবা অন্যান্য বড় বড় জেলা শহরগুলোতেও আপনি জিম পাবেন অনেক। তো জিম থাকার পরে এই বিষয়টা হচ্ছে, এটা সমস্যাটা কি, এবং মানুষ অলস থাকতেছে, হ্যাঁ, বেশি ফেসবুক চালাচ্ছে, উম, এই কারণে কি কি সমস্যা এবং সমাধানটা কি। ঠিক আছে, তাহলে আমরা মেইন লেখাটাতে যাই। আমাদের এই রাইটিংটাও লিখতে হবে 4টা প্যারাতে, আগেরটাও ছিল 4টা প্যারা, ওইটার ছিল ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ক্যাটাগরি প্যারা 1, ক্যাটাগরি প্যারা 2, এইখানে আমাদের লিখতে হবে হচ্ছে অন্য নিয়মে। প্রথমটা আগের মতোই আছে, সেম সেম ইন্ট্রোডাকশন। দ্বিতীয়বারটা আমাদের লিখতে হবে বডি প্যারা 1, এটা হচ্ছে মেইন বডি প্যারা, আমি একটু পরে দেখাচ্ছি এটা কি, কিভাবে লিখতে হয়। এরপরে লিখতে হবে বডি প্যারা 2, এবং লাস্টে ফাইনালি হচ্ছে কনক্লুশন বা উপসংহার। যেহেতু এটা একটা এসে, এসেতে ভূমিকা এবং উপসংহার দিতে হবে। অনেকেই কনক্লুশন লিখে আসতে পারেন না পরীক্ষার হলে, সময় কম থাকার কারণে কনক্লুশন লিখে আসতে পারেন না, এই কারণে অনেক মার্ক কমে যায়। তো আপনারা যদি দেখেন যে আপনার লেখা এখনো বাকি আছে, বডি প্যারা 2-তে আপনি আছেন, এক্সামিনার বলছে টাইম ওভার বা আর মাত্র 1 মিনিট সময় আছে, তখন আপনি বডি প্যারা 2টা সম্পূর্ণ না লিখে কনক্লুশনটা লিখে আসবেন। ঠিক আছে, তাহলে মার্কটা বেশি পাবেন। আর যদি এটা শেষ করে কনক্লুশন না লিখে আসেন, মার্ক পাবেন না, বেশি পাবেন না।
তো প্রথম আমরা আসি ইন্ট্রোডাকশন প্যারাটা এইভাবে এটা লিখতে হবে কোশ্চেন হ্যাঁ প্যারাফ্রেজিং। হ্যাঁ বলুন, কোশ্চেন করুন। ডাক দিলেন আপনারা কেউ? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা স্পষ্টভাবে? হ্যাঁ ওকে, তাহলে শুনতে দেখেন পাচ্ছি স্যার। প্রথম প্যারাটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা আমরা লিখবো কোশ্চেন প্যারাফ্রেজিং। এটা আমরা টাস্ক ওয়ানে শিখেছি। কোশ্চেনটার মতোই আমরা আর একটা প্যারা লিখবো, কোশ্চেন দেখে দেখে লিখবো, শুধুমাত্র ভোকাবুলারি গুলো চেঞ্জ করে দিব। এটাকে বলা হয় প্যারাফ্রেজিং। এরপরে সেকেন্ড যে প্যারাটা, এটা হচ্ছে বডি প্যারা 1। এটা আমাদের প্রশ্নে জানতে এসেছে প্রবলেম এবং সলিউশন। তাহলে আমরা বডি প্যারা 1-এ লিখবো হচ্ছে প্রবলেম নিয়ে। এরপরে বডি প্যারা 2, এটাতে লিখবো সলিউশনটা কি হতে পারে, মানুষ অলস হয়ে যাচ্ছে, এটা সলিউশনটা কি। এবং ফাইনালি হচ্ছে কনক্লুশন বা উপসংহার। এটাতে আমরা ইন্ট্রোডাকশন থেকেও কিছু লাইন লিখবো, প্রবলেম থেকেও কিছু লাইন লিখবো, সলিউশন থেকেও কিছু লাইন লিখবো। অর্থাৎ এটা একটা সামারি, এটাতে সবকিছুই থাকবে, প্রবলেম, সলিউশন, ইন্ট্রোডাকশন, সবকিছু মিলায় আমরা একটা প্যারা লিখবো। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই প্রথম অংশটুকু হয়ে গেল। আমাদের লেখাটা কিভাবে লিখতে হবে এটা কি বুঝতে পেরেছেন সবাই? প্যারাগুলো কিভাবে আমরা সাজাবো সবাই বুঝতে পেরেছেন? কিভাবে আমরা প্যারাটা 4টা প্যারাতে হবে জি এগুলো জি কিভাবে লিখবে? ওকে, জি এখন স্যার। এখন আমরা প্রথম প্যারাটাতে আসি। প্রথম প্যারাটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা কোশ্চেন প্যারাফ্রেজিং করে লিখতে হবে। তাহলে আমরা দেখি কোশ্চেনটা কিভাবে লিখতে হবে। তো প্রথমে সেন্টেন্স 1-এ আপনারা একটা জেনারেল স্টেটমেন্ট লিখতে পারেন, যেমন হচ্ছে নাওএডেজ। নাওএডেজ বলতে কি বোঝায়? নাওএডেজ বা ইন রিসেন্ট টাইম। কাল বর্তমান দিনে। বর্তমানে বর্তমান সময় ইন এখনকার ইন সময়। রিসেন্ট টাইম। তারপরে হচ্ছে দিস ডেজ। এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু করবেন যে বর্তমান সময়ে। এরপরে হচ্ছে রিরাইট দ্য কোশ্চেন ইন ইওর ওন ওয়ার্ড। আপনাকে কোশ্চেনটা রিরাইট করতে হবে, অর্থাৎ একই লেখাটাকে একটু ঘুরায় লিখতে হবে। তাহলে প্রথমে নাওএডেজ বা দিস ডেজ লিখেই আপনি কোশ্চেনটাকে একটু ঘুরায় লিখবেন। এরপরে সেন্টেন্স 3-তে লিখবেন আপনি আপনার অপিনিয়ন অ্যাবাউট প্রবলেম অ্যান্ড সলিউশন। আপনি প্রবলেম এবং সলিউশন সম্পর্কে আপনার মতামত, বা আপনি লিখতে পারেন যে এই এসেতে প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে ভূমিকা। কেউ কোশ্চেন আছে কোনো? কোশ্চেন আছে কারো কোনো? ওকে, কোশ্চেন না থাকলে মাইক্রোফোনটা অফ রাখেন। এখন হচ্ছে আমরা আসি হচ্ছে লেখাটা কিভাবে হতে পারে। তো আমরা প্রশ্নটা দেখি। এই 3টা সেন্টেন্সে বা 2টা সেন্টেন্সে আপনাকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে প্রশ্নটা। এখন হচ্ছে আমরা দেখি হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাটা। প্রশ্নে বলা ছিল ডিসপাইট এ লার্জ নাম্বার অফ জিমস, অনেক সংখ্যক জিম থাকার পরেও ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ইজ গেইনিং পপুলারিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অলস জীবনের অনেক বেশি জনপ্রিয়তা হয়ে উঠতেছে, জনপ্রিয়তা পাচ্ছে অলস জীবন। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা লিখি। তো এখানে আমরা লিখছি দিস ডেজ, বর্তমান সময়ে, অ্যান ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, এই যে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার, অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে, ডিসপাইট এ বিগ নাম্বার অফ স্পোর্টস ফ্যাসিলিটিস। এখানে ছিল জিম, জিমের পরিবর্তে আমরা একটু লিখলাম স্পোর্টস ফ্যাসিলিটিস। বুঝতে পেরেছেন? একই কথা হয়েছে না? এই লাইন আর এই লাইনের ভেতর কি বা কোনো? ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ হ্যাঁ, এটা লিখতে পারেন ফ্যাসিলিটিস। এক্সারসাইজ ফ্যাসিলিটিস অথবা জিম ফ্যাসিলিটিস। তাহলে হুম। এই লাইন আর এই লাইনের ভিতর কি কোনো অর্থের দিক দিয়ে কোনো চেঞ্জ আছে কি? অর্থের দিক দিয়ে না না না। অর্থ একই, জাস্ট আমরা হুম, ভোকাবুলারি বা ওয়ার্ড গুলো একটু এদিক হুম, সেদিক করে দিয়েছি, কিন্তু অর্থ একই। যে বর্তমান সময়ে অনেক জিম হ্যাঁ, আছে, আমরা এখানে লিখেছি বর্তমান সময়ে অনেক স্পোর্টস ফ্যাসিলিটিস আছে, হুম, তারপরেও অলস জীবন মানুষ বেছে নিচ্ছে। তো ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম অংশ। এরপরে আমরা দ্বিতীয় লাইনে কি লিখব, যে এই এসেতে আসলে কি নিয়ে আলোচনা করা হবে। তো এই এসেতে আলোচনা করা হবে দিস এসে উইল ডিসকাস দ্য মেইন প্রবলেমস, মেইন সমস্যাগুলো, অ্যান্ড প্রপোজ সাম পসিবল সলিউশন, এবং আমরা কিছু প্রস্তাব করব কিছু তবে দাও। পসিবল সমাধানগুলো, টু অ্যাভয়েড দেম, এই সমস্যাটুকু অ্যাভয়েড করার জন্য আমরা কিছু সমাধান আমরা দেখাবো। তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন প্যারাটা। বর্তমান সময়ে কি ঘটনা ঘটছে সেটা আমরা চেঞ্জ করে লিখলাম, এরপরে এএসএ তে প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করি। এক্সামিনার দেখলে বুঝতে পারবে যে আপনি এএসএ তে প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করবেন। প্রথম প্যারাটা কি বুঝতে পেরেছেন? ইন্ট্রোডাকশন সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওকে, জি স্যার। এখন হচ্ছে আমরা আসি হচ্ছে মেইন বডি প্যারা 1। আমাদের সেকেন্ড প্যারাটা কি ছিল? বডি প্যারা 1। আমরা এটা এখন অফ করে দিই, জাস্ট এটা একটু দাগাদাগি হয়ে গেছে, তো এটা একটু মুছে ফেলি।
বডি প্যারা ওয়ানে আমাকে লিখতে হবে প্রবলেমস নিয়ে, কি কি সমস্যা। তো এই লাইনগুলো কিভাবে লিখতে হয়, প্রথম লাইন বা সেন্টেন্স ওয়ান, এটাকে আপনাকে প্রথম লাইনে দুইটা বা তিনটা মেইন প্রবলেমের কথা জানাইতে হবে, যে বর্তমান সময়ে অলস থাকার কারণে ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক, তারপরে প্রোডাক্টিভিটি কমে যাওয়া, এইগুলো হচ্ছে। অর্থাৎ প্রথমে দুইটা বা তিনটা মেইন প্রবলেম আপনি লিখে নেবেন প্রথম লাইনে। এটা কিন্তু সেন্টেন্স বাই সেন্টেন্স কি লিখতে হবে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম লাইনে আপনাদেরকে তাহলে কি করতে হবে বলেন তো? দুইটা মেইন অথবা প্রবলেম তিনটা গুলো মেইন নিয়ে প্রবলেম ডিসকাস লিখতে হবে। করতে হবে। যতগুলা প্রবলেম আপনি দেখাতে চাচ্ছেন, এটা তো 5টা 6টা তো দেখাতে পারবেন, এত তো সময় থাকবে না পরীক্ষার হলে। মেইনলি দুইটা বা তিনটা, তো এই দুইটা বা তিনটা প্রবলেমের কথা আপনি আহ, লিখে দিবেন, যে এই এই সমস্যাগুলো হচ্ছে। এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইনে আপনারা কি লিখবেন, ওকে। ফার্স্ট প্রবলেমটাকে আপনি ব্যাখ্যা করবেন। আপনি যদি প্রথম প্রবলেমটা লিখেন ডায়াবেটিক্স হচ্ছে, এইটাকে আপনি ব্যাখ্যা করবেন, প্রয়োজনে এর সাথে একটা এক্সাম্পল দিবেন, যে অনেক দিন যদি আপনি বসে থাকেন, খাওয়া দাওয়া অনেক অতিরিক্ত করেন, তাহলে আপনার ডায়াবেটিক্স হয়ে যেতে পারে। একটা এক্সাম্পল দিয়ে দিবেন যে বর্তমান সময়ে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ডটা কি আমি এটা হচ্ছে, ক্লাস করছি, আমি পরে কাছে। ওকে, সাউন্ডটা অফ করে কথা বলবেন। আমাদের এই নিয়মটা একটু মাথায় রাখবেন, আশেপাশে কথা বলে আপনার মাইক্রোফোনটা অন আছে কিনা এটা দেখে নেবেন। সেকেন্ডটা হচ্ছে, এটা অভ্যাস হয়ে যাবে, একদম শুরুর দিকে ক্লাস তো, আস্তে আস্তে আপনাদের এটা অভ্যাস হয়ে যাবে। আহ, আচ্ছা, এটা থেকে কি কোনো মাইন্ড করেন নাকি আমি যদি বলি যে মাইক্রোফোন অফ করে কথা বলেন? এটা নো আসলে, নো নো নো, এটা এটাই তো স্যার। ক্লাসের হ্যাঁ, এটাই রেকর্ডিংটা, ডিসিপ্লিন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রেকর্ডিংটা হয়তো ক্লাসটা রেকর্ড হয়, পরবর্তীতে আপনার রেকর্ডিং দেখেন। এটা যে শুধুমাত্র কালকে রেকর্ডিং দেখবে তা না। হ্যাঁ, হয়তো বা অনেকে 6 মাস পরে আইএলটিএস পরীক্ষা দেন, 6 মাস পরে রেকর্ডিংটা দেখতে হলে আপনাকে ওইভাবে ঠান্ডা মাথায় দেখতে হবে। তো এর ভিতরে কথাবার্তা থাকলে আপনাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা রেকর্ডিংটা সুন্দর করার জন্য, আপনারা যখন প্রশ্ন করবেন ওইটাতে কোনো অসুবিধা হয় না, ওটা তো ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আশেপাশে যখন কথা বলবেন একটু মাইক্রোফোনটা অফ রেখে কথা বলবেন, কোনো অসুবিধা নাই। সেন্টেন্স 2 3 3-তে আমরা একটা প্রবলেম এবং এটার সম্পর্কে একটা এক্সাম্পল দিব। 4 5 সেন্টেন্সে আবার সেকেন্ড প্রবলেম, যদি আমরা সেকেন্ড প্রবলেম দিই হার্ট অ্যাটাক বা স্ট্রোক, তাহলে সেইটা নিয়ে আমরা এক্সাম্পল দিব বা এক্সপ্লেইন করব এবং এক্সাম্পল দিব। এবং ফাইনালি আমরা হচ্ছে একটা বড় এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব। তাহলে এইভাবে আমরা বডি প্যারা ওয়ানটা লিখব। প্রথমে দুইটা বা তিনটা মেইন প্রবলেমস, দ্বিতীয় বা তৃতীয় লাইনে প্রথম প্রবলেম নিয়ে আলোচনা, চতুর্থ এবং পঞ্চম লাইনে দ্বিতীয় প্রবলেম নিয়ে আলোচনা, এবং লাস্টে একটা মেইন এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা এখনো মুছে নাই কেন, জাস্ট এ মোমেন্ট। এখন আমরা আসি, হুম, এখন আমরা আসি প্রথম বিষয়টা নিয়ে। প্রথমে আমরা কি বলেছিলাম বডি প্যারা ওয়ানে, প্রথমে প্রথম লাইনে সবগুলো প্রবলেম নিয়ে লিখতে হবে। তো আমরা লিখছি দ্য মেইন প্রবলেমস কজড বাই ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল আর, ইনঅ্যাক্টিভ বা অলস জীবনের কারণে যে প্রধান সমস্যাগুলো হচ্ছে সেগুলো কারা কারা, অবিসিটি, অবিসিটি বলতে স্থূলতা, অতিরিক্ত ওজন হয়ে যাওয়া, স্পাইন ডিসঅর্ডারস, স্পাইন ডিসঅর্ডার বলতে মেরুদণ্ডের সমস্যা। আমি এটা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন। যে কেউ দিতে পারেন যে হার্ট ব্লক হয়ে যাওয়া, কেউ দিতে পারেন ব্রেন স্ট্রোক হওয়া, যে কোনো আপনারা প্রথমে দুইটা বা তিনটা আপনার পছন্দ অনুযায়ী আপনি সমস্যা দিবেন। আপনার পরীক্ষার হলে যা মাথায় আসবে ওইটাই দিবেন। যে আমরা লিখেছি অলস জীবনের কারণে মোটা হয়ে যাচ্ছে মানুষ এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে, কারণ বসে থাকা হচ্ছে তো অনেকক্ষণ, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আমরা দ্বিতীয় বা তৃতীয় লাইনে কি বলেছিলাম, প্রথম প্রবলেম নিয়ে আলোচনা করব এবং একটা এক্সাম্পল দিব। তাহলে প্রথম প্রবলেমটা কি এখানে বলেন তো? ওহো, প্রথম প্রবলেমটা কি, অবিসিটি না? বুঝতে পেরেছেন আপনারা? প্রথম প্রবলেম হচ্ছে অবিসিটি বা মোটা হয়ে যাওয়া। মানে এইটা নিয়ে আমরা 1 লাইন বা 2 লাইন লিখবো। তাহলে আমরা লিখি এ গ্রোয়িং নাম্বার অফ রিসার্চ শো দ্যাট, এটা একটা মুখস্থ কথা, যে কোনো এক্সাম্পল দেওয়ার আগে আপনারা এই কথাটুকু লিখে রাখবেন, যে গবেষণায় পাওয়া গিয়েছে বা রিসার্চে পাওয়া গিয়েছে। এ গ্রোয়িং নাম্বার অফ রিসার্চ শো দ্যাট, গবেষণায় পাওয়া গেছে কি, লং পিরিয়ড অফ ফিজিক্যাল ইনএক্টিভিটি রেইজ এ রিস্ক অফ বিকামিং ওভারওয়েট, অনেক দিন বা দীর্ঘ সময় ধরে যদি আপনি ফিজিক্যালি অলস থাকেন বা ইনঅ্যাক্টিভ থাকেন, অর্থাৎ আপনি কোনো স্পোর্টসের ভেতরে নাই, আপনি হাঁটা চলাফেরা করেন না, সবসময় বসে থাকেন, তাহলে এটা আপনার মোটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে প্রথম প্রবলেম, অবেসিটি এভাবে হয় কেন, দিস ইজ বিকজ পিপল বার্ন ফিউয়ার ক্যালোরিজ অ্যান্ড ইজিলি গেইন ওয়েট। এটা হয় কারণ হচ্ছে মানুষ কম চলাফেরা করার কারণে ক্যালোরি কম বার্ন করে এবং খুব দ্রুত ওজনটা বেড়ে যায়।
এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট কি ছিল? স্পাইন ডিসঅর্ডারস। স্পাইন ডিসঅর্ডার বলতে মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা কিভাবে? হোয়াটস মোর, এ লট অফ স্টাডিজ শো দ্যাট। আবারও একই কথা, এই যে একটু আগে শিখাইলাম না, এ গ্রোয়িং নাম্বার অফ রিসার্চ শো দ্যাট, লট অফ স্টাডিজ শো দ্যাট। যে কোনো এক্সাম্পল দেওয়ার আগে আপনারা এই কথাগুলো বলে নেবেন যে গবেষণায় পাওয়া গিয়েছে। তাহলে এই কথাগুলো অনেক বেশি ইফেক্টিভ বা যুক্তিযুক্ত মনে হবে যারা খাতা দেখবেন তাদের কাছে, যে গবেষণায় পাওয়া গিয়েছে, তার আবার মানে শ্রুতি মধুরও, হ্যাঁ, শ্রুতি মধুরও হয়। হ্যাঁ। দেখবেন কোন হুম, হুম। ডাক্তারদের এই যে ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও দেয় তারা, এই যে কিভাবে চুল পড়ে যায়, এরকম ভিডিও টিউটোরিয়াল দেখেন না, কিভাবে পুষ্টি রিলেটেড কিছু পোস্ট। তো এগুলোতে দেখবেন তারা নিজের কথা না বলে তারা বলে গবেষণায় এই কথা পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো এইটা আপনারা যে কোনো লেখার আগে গবেষণার কথাটা লিখে নেবেন, যে গবেষণায় পাওয়া গেছে কি লং পিরিয়ড অফ ফিজিক্যাল ইনএক্টিভিটি যদি থাকে তাহলে হচ্ছে ওভারওয়েট হয়ে যাবে। আর একটা গবেষণায় কি পাওয়া গেছে? Inactive people likely to have sitting diseases which results in posture and backbone problem. অলস মানুষের একটা বসে থাকার একটা সমস্যা হয়ে যায়, বেশিক্ষণ বসে থাকার কারণে তার সিটিং ডিজিজ এক ধরনের রোগ হয়ে যায়, সেটা তাদের মেরুদণ্ডতে একটা সমস্যা তৈরি করে। ডিউ টু কনস্ট্যান্ট সেটিং, অনেক দিন ধরে যদি আপনি অনেকক্ষণ ধরে এভাবে বসেই থাকেন, যেমন অনেকেই চাকরি করে প্রতিদিন বছরের পর বছর 9টা থেকে, সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত, বা আহ, একদম সন্ধ্যা 8টা পর্যন্ত আপনারা বসে থাকেন, তাহলে এই লং পিরিয়ড যদি এই কাজটা করা হয়, পারসন লুজেস মাসেল টিস্যু, মাসেল টিস্যুটা লুজ হয়ে যায়, অ্যান্ড কার্ভ স্পাইন, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, ডেভেলপিং নিউমারাস স্পাইনাল ডিজিজ, অনেক মেরুদণ্ডের অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো এইটা একটা সমস্যা, যে অনেকক্ষণ অলসভাবে বসে থাকলে, আপনি যদি এই মাঝে যদি কোনো 8 ঘন্টা 9 ঘন্টা যদি একটানা বসে থাকেন, যারা এই যে ফ্রিল্যান্সিং করে, এরকম যারা ভিডিও এডিট করে, সারাদিন বসে থাকলে এরকম একটা সমস্যা হয় যে একটু হাঁটা চলাফেরা করতে হয় কাজের ভেতরে। তো এই ধরনের সমস্যাগুলো হয়। এখন কেউ যদি লিখতেন যে অবেসিটি না লিখে এখানে লেখা যেত হার্ট প্রবলেম, তাহলে এখানে এক্সাম্পল দিতেন যে অনেকক্ষণ যদি আপনি অলস থাকেন তাহলে হার্টের তে চর্বি বা কোলেস্টেরল জমে হার্টটা ব্লক হয়ে যায়। এই যে একই কথাই, আমি যেটা বলবো সেটার উপর এক্সাম্পল দিব। আমি প্রথমে যেহেতু এই দুইটা বলেছি, আমি এই দুইটার উপর এক্সাম্পল দিয়েছি। সবাই কি বুঝতে পারতেছেন? বুঝতে একটু পারছি। হ্যাঁ, অন্য বুঝতে পারছি স্যার। যারা আছেন তারা একটু বলেন। ওকে, এরপরে লাস্টে আমরা একটা মেইন এক্সাম্পল দিব। এইটাও আমাদের একদম যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দিলে হচ্ছে, এইটা যে আসলেই সত্য ঘটনা এরকম কোনো বিষয় হওয়া লাগবে না। পরীক্ষার হলে আপনাকে এক্সাম্পলটা দিলে হবে, কেউ কোনো এক্সামিনার এসে চেক করতে আসবে না যে এই ঘটনাটা ঘটেছে কিনা। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ফর এক্সাম্পল, ইট হ্যাজ বিন প্রুভেন দ্যাট, এটা প্রমাণিত যে 80% পিপল এক্সপিরিয়েন্স ব্যাকেস অ্যাটলিস্ট ওয়ান্স উইক। 80% মানুষ সপ্তাহে একদিন মেরুদণ্ডের সমস্যায় ভোগে। এটা একটা মিথ্যা কথা, আপনি জাস্ট একটা পার্সেন্টেজ দিয়ে একটা কথা লিখে দিলেন। অথবা আপনি লিখে দিতে পারেন যে ইট হ্যাজ বিন প্রুভেন দ্যাট 50% people in Bangladesh have heart diseases due to inactive lifestyle. বাংলাদেশের 50% মানুষ, এটা আমেরিকা বললে আরো বেশি যুক্তিযুক্ত হবে, যে আমেরিকার 50% মানুষের হার্টে সমস্যা আছে কারণ তারা অলস। ঠিক আছে, এইভাবে আমরা এক্সাম্পল গুলো দিব। তাহলে এই হচ্ছে আমার বা মেনি প্রবলেমের। অফ দ্য পিপল। হ্যাঁ, মেনি অফ দ্য পিপল দিতে, মেনি অফ দ্য পিপল না তো মেনি পিপল। মেনি পিপল, হ্যাঁ, হ্যাঁ, মেনি পিপল। ওকে। তাহলে বুঝতে পেরেছেন প্রবলেমের প্যারাটা আমরা এইভাবে সাজাইলাম। প্রথম প্যারাটা কি ক্লিয়ার আপনাদের কাছে? প্রথম প্যারাটা যেটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এখন আমরা যাব কোথায়? বডি প্যারা 2, সেটা হচ্ছে কি সলিউশন। বডি প্যারা 2টা হচ্ছে আমরা সমাধান নিয়ে কথা বলবো, কারণ সারাদিন ধরে তো প্রবলেম লিখলে হবে না। আমাকে প্রশ্নে দুইটা জিনিস জানতে চেয়েছে, প্রবলেম এবং সলিউশন। এখন আমরা প্রবলেম অংশটুকু আমরা just দুইটা প্রবলেম নিয়ে বললাম, এখন সলিউশনে এসেও 2টা বা 3টা সলিউশন দিব, যে মানুষ কিভাবে এইটা থেকে বের হয়ে আসতে পারে। তো প্রথম যে সেন্টেন্স 1, এখানে আমরা 2টা বা 3টা মেইন সলিউশন লিখবো, কি কি সলিউশনে মানুষ অ্যাক্টিভ হইতে পারে। যেমন সাইকেল চালানো, রাস্তায় হাঁটা বা মর্নিং ওয়াক করা, এইরকম হচ্ছে সলিউশনগুলো আমরা লিখতে পারি। তো এইগুলো একটা সলিউশন। তাহলে এরপরে ফার্স্ট সলিউশন এক্সাম্পল, একই নিয়ম, প্রথম সলিউশন লিখবো তারপর সাথে এক্সাম্পল দিব, তারপরে দ্বিতীয় সলিউশন লিখবো তারপরে এক্সাম্পল দিব, লাস্টে একটা ফাইনাল এক্সাম্পল দিব। একই, বডি প্যারা 1-এও আমরা যেভাবে লিখেছি বডি প্যারা 2-তেও ঠিক একইভাবে লিখবো। তাহলে আমরা শুরু করি। প্রথমটা হচ্ছে প্রথম লাইনে সবগুলো সলিউশনের কথা লিখতে হবে, যে ইন মাই অপিনিয়ন, আমার মতে, দ্য বেস্ট সলিউশন টু দিস প্রবলেমস আর
এই সমস্যার সব থেকে বেস্ট সমাধানগুলো কি? ওয়াকিং, হাঁটা, সাইক্লিং, সাইকেল চালানো এবং এক্সারসাইজ করা। এই হচ্ছে আমাদের সমাধান, এই তিনটা হচ্ছে সমাধান। এখন তাহলে পরের লাইনে কি লিখবো বলেন তো আপনারা, কেউ দেখি বুদ্ধিমান কে আছেন? পরের লাইনে কি লিখবো এখন? কোনটা নিয়ে? ওয়াকিং নিয়ে লিখবো। এখন ওয়াকিং নিয়ে, তারপরে ওয়াকিং এর একটা এক্সাম্পল দিব, বা এক্সাম্পল না দিলেও তারপরের লাইনে কি নিয়ে লিখবো? সাইক্লিং। সাইকেলিং, সাইকেলিং নিয়ে, তারপরে এক্সারসাইজ নিয়ে। এই তো বুঝে গিয়েছেন যে প্রথমে এক্সারসাইজিং। প্রথমে তিনটা বিষয় লিখবো, তিনটা সমস্যা বা তিনটা সমাধান লিখবো, এরপরে এক লাইন এক লাইন করে আমরা সমাধানগুলো দিব। তাহলে আমরা দেখি প্রথমে হচ্ছে কি, ওয়াকিং নিয়ে। তো ফার্স্টলি, মিলিয়নস অফ পিপল স্টে লেস অ্যাক্টিভ বিকজ দে ইউজ কার ইনস্টেড অফ ওয়াকিং। অনেক বেশি মানুষ হচ্ছে অলস থাকে কারণ তারা গাড়ি ইউজ করে হাঁটার পরিবর্তে। ঠিক আছে, আগে মানুষ হেঁটে হেঁটে বাজারে যেত, এরপরে বাইক আছে, কারো গাড়ি আছে, যে যেমন ইনকাম করে তার অন্তত বাইকে বাইকে করে অনেকে বাজারে যায়। তো হেঁটে হেঁটে কেউ আর বাজারে যায় না। তো অনেক মানুষ অলস কারণ হচ্ছে তারা এখন গাড়ি নিয়ে বাজারে যায়, বা কোনো হেঁটে কোনো কাজ করতে চায় না। তো এইটা হচ্ছে একটা সমস্যা। এটা সমাধানটা কি? দেয়ারফর অ্যান ইফেক্টিভ ওয়ে টু মেক পিপল মোর অ্যাক্টিভ ইজ টু অ্যাডভার্টাইজ ওয়াকিং অ্যান্ড সাইক্লিং। এই কারণে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি বা মানুষকে প্রচার করতে পারি যে যাতে মানুষ হাঁটে এবং সাইকেল চালিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রমে এই বিষয়গুলো করে। তাহলে এটা হচ্ছে প্রথম সমাধান। দ্বিতীয় সমাধানটা কি? এক্সারসাইজ করে না, সেটা নিয়ে আমরা একটা সমাধান দিব। তো সেকেন্ডলি, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ইজ গেইনিং পপুলারিটি বিকজ এ লট অফ পিপল প্রিফার প্যাসিভ রেস্ট। প্রিফার বলতে পছন্দ করে, রেস্টটাকে পছন্দ করে ইন দেয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা রেস্টটা বেশি পছন্দ করে, অর্থাৎ অল্প একটু কাজ করেই অনেক বেশি রেস্ট নেয়। তো দেয়ারফর দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দ্য আনহেলদি লিভিং, অস্বাস্থ্যকর লিভিং থেকে বেঁচে থাকার বা অ্যাভয়েড করার সব থেকে বেস্ট যে বেস্ট আমি ওয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি? অবটাইন এ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি রেগুলার রেস্ট নিচ্ছেন, অসুবিধা নাই, আপনি রেগুলার অ্যাক্টিভিটিটাও করতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে সমাধান। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি জাম্পিং, তারপরে যে জিমে যে যে বিষয়গুলো হয়, পুশ আপ, সেট আপ, এই ধরনের এক্সারসাইজ করবেন এবং হাঁটবেন এবং সাইকেল চালাবেন। এইগুলো হচ্ছে আমরা সমাধান দিয়েছি। এখন আপনি মনে করছেন যে না, আমি অন্য কোনো সমাধান দিব, তাহলে আপনি অন্য বিষয় নিয়ে লিখবেন। আইএলটিএস এ কোনো ফিক্সড রাইটিং নাই যে এইগুলোই লিখতে হবে। ঠিক আছে, আপনি আপনার আপনি আপনার পছন্দ অনুযায়ী লিখবেন। এখানে আপনাদের কোনো ফিক্সড রাইটিং নাই যে আপনাকে এই বিষয়ের উপর এক্সাম্পল দিতে হবে, অথবা এই এই স্টুডেন্টটা এত সুন্দর এক্সাম্পল দিয়েছে ওকে বেশি মার্ক দেবো, এরকম না। আপনার গ্রামার ঠিক থাকতে হবে, অন্যান্য বিষয় ঠিক থাকলে আপনি ভালো মার্ক পাবেন। এক্সাম্পল দিলেই হচ্ছে, কে কোন এক্সাম্পল দিল সেটার উপরে কোনো নাই। ঠিক আছে, এখন হচ্ছে লাস্টে ফাইনালি একটা লাস্ট এক্সাম্পল দিব। দ্যাটস ওয়াই প্রমোটিং ওয়াকিং, সাইক্লিং, এক্সারসাইজ উড ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি। এই কারণে আমরা যদি হাঁটা, সাইকেল চালানো, এক্সারসাইজ এইগুলো যদি পারফর্ম করি তাহলে আমাদের অ্যাক্টিভিটি বা পারফরমেন্সটা বাড়বে বা আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ হব। এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে প্রথমটা সমস্যার প্যারা ছিল, এটা হচ্ছে সমাধানের প্যারা। লাস্টের প্যারাটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে আমরা ইন্ট্রোডাকশন, প্রবলেম এবং সলিউশন, এই তিনটা প্যারাতে যা লিখেছি সেইখান থেকে একটা সামারি বা আহ, ছোট্ট একটা অংশ আমরা এখানে নিয়ে লিখবো। অর্থাৎ কি কি প্রবলেম ছিল আমাদের লেখাতে, কি কি সলিউশন ছিল, এইগুলো নিয়ে আমরা লিখবো। তাহলে আমরা শুরু করি। এই যে কনক্লুশনের প্রথম লাইন শুরু করতে হবে এটা দিয়ে, টু কনক্লুড বা ইন কনক্লুশন দিয়ে কমা দিয়ে শুরু করবেন। এরপর একটা জেনারেল স্টেটমেন্ট অন ফ্রম কোশ্চেন, কোশ্চেন থেকে একটা লাইন আপনি লিখতে পারেন কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে। এরপরে রিরাইট দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্রবলেম অ্যান্ড সলিউশন প্যারা। সলিউশন এবং প্রবলেম প্যারার ফার্স্ট লাইনে যা লিখেছিলাম, ওই যে দুইটা প্রবলেম দুইটা সলিউশন, ওইটাকে আমরা নতুন করে লিখবো, রিরাইট করব। তাহলে আমরা দেখি কিভাবে আমরা লিখি। তো ইন কনক্লুশন, উপসংহারে আমরা বলতে চাচ্ছি, প্রথম লাইনটা কি ছিল? জেনারেল স্টেটমেন্ট ফ্রম দ্য কোশ্চেন। কোশ্চেন থেকে আমরা একটা লাইন লেখার চেষ্টা করব। কোশ্চেনে কিন্তু এরকম লাইন ছিল যে ডিসপাইট এ লার্জ নাম্বার অফ এক্সারসাইজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ইন আওয়ার সোসাইটি, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ইজ অ্যাফেক্টিং এ লট অফ পিপল। অনেক সংখ্যক এক্সারসাইজ ফ্যাসিলিটিস থাকার পরেও, আমাদের সমাজে এগুলো ফ্যাসিলিটি থাকার পরেও অলস জীবনটাই মানুষকে অ্যাফেক্ট করতেছে বেশি। এটা হচ্ছে প্রশ্ন থেকে আমরা লিখলাম। এরপরে এটা সমস্যাটা কি?
নাওএডেজ লিডিং এ সেডেন্টারি লাইফস্টাইল কজেস এ লট অফ হেলথ প্রবলেম। কি কি সমস্যা হচ্ছে? ইনক্লুডিং অবেসিটি অ্যান্ড স্পাইন ডিজিজেস, মোটা হয়ে যাওয়া এবং মেরুদণ্ডের সমস্যা হচ্ছে এই কারণে। সলিউশনটা কি? দ্য মোস্ট ইফেক্টিভ সলিউশন ইজ টু ইনক্রিজ দ্য লেভেল অফ ফিটনেস অ্যামং দ্য সোসাইটি বাই অ্যাডভার্টাইজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো এটা সব থেকে কার্যকরী সমাধানটা কি? লেভেল অফ ফিটনেস, সমাজে ফিটনেসটা বাড়াইতে হবে সমাজের মানুষের ভেতরে। সেটা কিভাবে? অ্যাডভার্টাইজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটির অ্যাডভার্টাইজ বা আমরা বিজ্ঞাপন করব টিভিতে, বা আমরা পোস্টার লাগাবো, মানুষকে মেসেজ দিব, বিভিন্ন মেসেজ আসে না, সরকারি মেসেজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, এরকম বিভিন্নভাবে আমরা এক্সারসাইজ বা এই বিষয়গুলো আমরা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ভিডিওর মাধ্যমে মানুষকে প্রচারণা করলে আমাদের এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন এই পুরো লেখাটা? আমি যদি আবারও একদম শুরু থেকে আসি, একটু সামারি করি আজকের ক্লাসটার। টাস্ক 1টা তো প্রথমেই সামারি করেছি, এখন হচ্ছে টাস্ক 2তে আমরা একটু সামারি করি। এই যে প্রথম যে আমাদের লেখাটা লিখতে হবে কয়টা প্যারাতে? কই সেটা? 4টা প্যারাতে। প্রথম প্যারা ইন্ট্রোডাকশন বা ভূমিকা, এটা কোশ্চেনটাকে একটু ঘুরায় লিখতে হবে। দ্বিতীয় প্যারাটা হচ্ছে বডি প্যারা 1, সেটাতে আমরা প্রবলেম। তৃতীয় প্যারাতে হচ্ছে সলিউশন, এবং ফাইনাল প্যারাতে, এই 3টা প্যারাতে আমরা যা লিখেছি ওইটাকে আবার সামারি করে আমরা লিখব। তাহলে সেক্ষেত্রে প্রথম যে এই যে কোশ্চেন যেটা ছিল সেইটাকে আমরা একটু ঘুরায় লিখছি, কোশ্চেনে যা ছিল সেটার মতো করে আমরা ইন্ট্রোডাকশন প্যারাটা লিখলাম। বডি প্যারা 1-এ প্রবলেম, সে প্রবলেমের জন্য আমরা প্রথম 2-3 লাইনে সবগুলো প্রবলেম লিখেছি, প্রথম লাইনে 2টা বা 3টা প্রবলেম লিখেছি, তারপরের লাইনে হচ্ছে প্রথম প্রবলেম নিয়ে আলোচনা করেছি, তারপরের লাইনে হচ্ছে দ্বিতীয় প্রবলেম নিয়ে আলোচনা করেছি, ফাইনালি একটা এক্সাম্পল দিয়েছি। এইগুলো সব মুখস্থ কিছু না, আপনার মনে এক্সাম হলে যা আসবে আপনি লিখে দিয়ে আসবেন একটা পার্সেন্টেজ দিয়ে। আমার পরীক্ষাতে আমরা যা মনে আসছিল আমি একটা পার্সেন্টেজ দিয়ে আসছিলাম। এগুলো মিথ্যা কথা, এগুলো কোনো সত্য কথা না, এগুলো কেউ চেক করতে যাবে না। ওনারা চেক করবে আপনার গ্রামার ঠিক আছে কিনা, ভোকাবুলারি ঠিক আছে কিনা। ঠিক আছে, বাংলাদেশের 80% মানুষের এই সমস্যা হয় কিনা এটা কোনো এক্সামিনার চেক করতে যাবে না। ঠিক আছে, এর দ্বিতীয়বার একটা সলিউশন, এটার ক্ষেত্রেও তাই, যে প্রথম লাইনে সবগুলো সলিউশন বা 2টা বা 3টা সলিউশন লিখবো, ওয়াকিং, সাইক্লিং, এক্সারসাইজ। তারপরের লাইনে একটা একটা করে সলিউশন বা 2টা করে সলিউশন লিখবো। ওয়াকিং এবং সাইক্লিং নিয়ে প্রথম লাইনে ব্যাখ্যা করেছি, দ্বিতীয় লাইনে হচ্ছে এক্সারসাইজ নিয়ে ব্যাখ্যা করেছি, লাস্টে একটা বলেছি যে এক্সারসাইজ এগুলো করলে আমাদের শরীর ঠিক হয়ে যাবে। আর কনক্লুশনে হচ্ছে ওই প্রশ্ন থেকে 1 লাইন, প্রবলেম থেকে 1 লাইন, সলিউশন থেকে 1 লাইন, এভাবে আমরা কনক্লুশন প্যারাটা লিখলাম। ঠিক আছে, যে প্রশ্ন থেকে প্রথম লাইন, প্রবলেম থেকে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, আর সলিউশন থেকে তৃতীয় লাইন। এই হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 2। সবাই কি বুঝতে পেরেছেন আপনারা আজকে ক্লাসটা? বুঝতে পেরেছি। কামরুল ইসলাম বলছে রিয়েলি এনজয়েড দ্য ক্লাস বাট আই এম সরি আই ক্যান্ট জয়েন বিকজ মাই ল্যাপটপ ইজ ওকে, নো প্রবলেম। আপনাদের রেকর্ডিং পাবেন, আমরা তো আপনাদের রেকর্ডিং দিব। আমার ক্লাসটা তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, ঠিক আছে, ওকে। আপনারা বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ারলি? এইটা আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে প্রথমে 1বার বা 2বার এটা দেখে লিখতে হবে। আপনারা প্রথমে যদি না দেখে লিখতে যান তাহলে আপনি যা পারেন ঠিক তাই লিখবেন, কোনো চেঞ্জ হবে না। আপনাকে যদি ব্যান্ড 9-এ আসতে হয় আইএলটিএস এ ভালো স্কোর করার জন্য, আপনাকে আগে যারা ব্যান্ড 9-এ লিখেছে বা যেই লেখাটা ব্যান্ড 9-এ, ওইটা দেখে দেখে 2-3 বার লিখতে হবে। ঠিক আছে, আপনি মেসির মতো খেলতে চাইলে বা রোনালদোর মতো খেলতে চাইলে আগে সে কিভাবে খেলে সেটা আপনাকে দেখতে হবে, তাকে অবজার্ভ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে আপনি তার মতো খেলতে পারবেন। আর যদি আপনি নিজের যা পারেন সেইটাই যদি প্রতিদিন নিজের মতোই প্র্যাকটিস করেন নিজে নিজে, তাহলে কিন্তু আপনার কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। তো এর জন্য আপনাদেরকে ব্যান্ড 9-এর যে স্যাম্পলগুলো আমরা দিব এইগুলো একটু দেখে দেখে লিখবেন, লিখে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন হোমওয়ার্ক। আর আপনারা স্পিকিং এ সবাই কি ভোট দিয়েছেন? স্পিকিং প্র্যাকটিসের যে পার্টনার সিলেক্ট করা হবে ওইটার জন্য এমন কেউ কি আছেন ভোট দেন নাই? আমরা কিন্তু গ্রুপ না করে স্যার, দিব, আমি এখনো ভোট দেয়নি। এই ভোটটা যেহেতু আমি আমি কাইন্ডলি দিইনি লেট দিয়ে, স্যার। জয়েন করেছি। একটু কাইন্ডলি দিয়ে দেন। আর ভোটটা তো আপনাদেরই দিতে হবে, তা নাহলে আমাদের তো মনে থাকবে না। ওইখানে আমরা যাদের লিস্টের নাম পাবো ওই যে যে টাইমে ফ্রি আছেন ওই টাইম অনুযায়ী আমরা গ্রুপ করে দিব। এখন আপনারা যদি পরবর্তীতে স্যার আমরা আমি যখন গ্রুপ, কিভাবে ভোট দিব তাহলে? ওই যে হোয়াটসঅ্যাপে দেখেন একটা পোস্ট আছে, আমি এখনই আবার দেখিয়ে দিচ্ছি। ও আচ্ছা ওই আচ্ছা ওই আচ্ছা। পোস্টে জাস্ট ক্লিক করবেন, এখানে বিভিন্ন স্লট দেওয়া আছে না, যে আপনি কখন ফ্রি আছেন,
যেমন হচ্ছে একজন হচ্ছে 9টা থেকে 11টা, তারপর 7টা থেকে 10টা, তারপরে সন্ধ্যা 7টা থেকে 9টা, এরকম বিভিন্ন টাইপ আছে। ওইখানে যে বৃত্ত আছে এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। এখানে তো অনেকেই ভোট দিয়েছেন। এই যে রাত 10টা থেকে 12টা প্র্যাকটিস ও করবেন 16 জন, তারপরে সন্ধ্যা 7টা থেকে 9টা এখানে 7 জন আছেন, সকালেও আছেন কয়েকজন, আপনারা এখানে ভোট দিবেন। ঠিক আছে। ওকে স্যার, ওকে। আচ্ছা, জুয়েল ইসলাম বলছে লিমিট দিয়ে না, লিমিট টিমিট কিছু তো দেই নাই। জুয়েল ইসলাম কি জয়েন করেছেন পরে ক্লাসে? আচ্ছা, আমি প্রয়োজনে ওনার সাথে আলাদাভাবে কথা বলে নিব। আচ্ছা, নতুন কেউ কি আছেন? আজকে ক্লাস শেষ এখানে। নতুন কেউ কি আসছেন এখানে ক্লাস দেখতে আসছেন, এখনো আছেন ক্লাসে? স্যার যিনি আমি আছি, আমি রাম মন্ডল। আমি নতুন এবং আমি দেখতে এসেছি, আর আমি আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। ওকে, ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন। আর কেউ কি আছেন? আমি ইভেন আমি ইয়ে হলে আমি এখনই কন্ট্যাক্ট করবো আপনাদের সঙ্গে, এরকম ওকে, আমি ঠিক আছে, কিভাবে ইয়ে করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কেউ কি আছেন এখানে? ওকে স্যার। ওকে, তাহলে আমরা আমাদের হোমওয়ার্ক কিংবা এই রেকর্ডিং টেকর্ডিং গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস সম্পর্কে? স্যার এই আজকে যে ক্লাস হয়েছে এইটা আপনি দেবেন কিসে, এই গ্রুপে দেবেন হ্যাঁ, না? গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে দিয়ে দিই। ঠিক আছে, কারণ এখানে সবাই ভর্তি স্টুডেন্ট, তো ও আমরা আচ্ছা। গ্রুপে দিয়ে দিই। স্যার আমি কিন্তু আজকে ভাইয়া আমি তাহলে ভর্তি হব কবে স্যার? আমি আপনি যেহেতু এক ফার্স্ট নিউ। আপনি আগামীকাল ভর্তি হয়ে যান। আজকে তো রাইটিং এর ফার্স্ট ওকে ক্লাস স্যার, ছিল। আমি ঠিক আছে। ওকে। ওকে স্যার, আমি আগামীকালই ভর্তি হয়ে যাব। তাহলে আমি ও, কন্ট্যাক্ট করবো আপনাদের ওই জি নাম্বারে, জি, ওইখান যে যেখান নাম্বার, থেকে আপনার না ক্লাসের অ্যাডমিন লিঙ্ক, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ লিঙ্ক পেয়েছেন, ওখানে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব, অথবা আপনি কন্ট্যাক্ট করে নিন আচ্ছা, বুশরা করিম কিছু বলবেন আপু? ওকে। জি ভাইয়া, হ্যাঁ বলুন। সমস্যা হচ্ছে আপনি যখন রাইটিং বোঝান তখন তো এটা সোজা লাগে, কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করে দেখেছি, আসলে আমি কিছু লিখতে পারি না। চ্যাট আজকে, জিপিটি থেকে কোনো কিছু দেখে পড়ে মুখস্থ করে লেখা আচ্ছা, যায়, এর আসলে আগে এটা কি আমি ফ্রি কোনো হ্যান্ড রাইটিং রাইটিং। ক্লাস নিয়েছি? এর আগে আপনাদের কোনো রাইটিং না ক্লাস না নেই? ভাইয়া, আজকে তো কিন্তু আমি ফার্স্ট। চেষ্টা করে দেখেছি, আমি কিচ্ছু পারি না। আপনি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই যে আমি আজকে লিখে দিলাম না, সেন্টেন্স ওয়ানে কি লিখবেন, সেন্টেন্স টুতে, এই জিনিসটা আপনি একটু মাথায় রাখেন। ঠিক আছে, এগুলো রাখলে আপনি লিখতে পারবেন। এই যে আপনি বললেন আপনি কি লিখতে পারেন না, এই স্ট্রাকচারটা, এটা আমাদের নিজস্ব, আমার নিজের তৈরি করা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি আপনি মাথায় রাখেন, যে প্রথম লাইনে 2টা 3টা মেইন প্রবলেম লিখবেন, দ্বিতীয় আর লাইনে আইডিয়া জেনারেটের জন্য কি করতে পারি ভাইয়া? আমি তো চ্যাট জিপিটি থেকে লিখি, মানে চ্যাট যেটাই জিপিটি লিখি লেখার দেখে দেখে দরকার নেই। লিখি। আপনি প্রথমে যখন প্রশ্নটা পাবেন, আপনি 5 মিনিট একটু ঠান্ডা মাথায় ভাববেন যে প্রশ্নটা কি জানতে চেয়েছে, ওইটার বাংলায় একটু সলিউশনটা চেষ্টা করবেন। যেমন মানুষ মোটা হয়ে যাচ্ছে, এটার সমাধানটা কি, এটা তো আপনি যদি ঠান্ডা মাথায় 2 মিনিট চিন্তা করেন, আপনি তো ইজিলি পারবেন। ওইটা লিখবেন, তারপরে ওইগুলো ইংরেজিতে লিখবেন। যে আপনি বললেন যে মানুষ মোটা হয়ে যাচ্ছে এই কারণে, বেশি ফাস্ট ফুড খাওয়ার কারণে, বেশি রাত জাগার কারণে, তাহলে ওইটা আপনি লিখেন যে ইংরেজিতে, যে টেকিং ফাস্ট ফুড মোর, তারপরে ওভারনাইট স্লিপিং, এইভাবে আপনি লিখতে পারেন। তো ভাইয়া আর একটা প্রশ্ন, কোনো সিলেবাস তো নাই, তার মানে হচ্ছে ক্যামব্রিজের বই 10 থেকে 20 পর্যন্ত কি কমপ্লিট করলেও কি কমন পড়বে না কি? আমার রাইটিং নিয়ে সমস্যা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং তো ক্যাপাবিলিটি আমরা নাই, দিয়ে দিব, আমরা ওইটাই আমরা মূলত দিয়ে দিব সমস্যা, আর লিস্ট, আর কিছু না ভাইয়া। পিডিএফ লিস্ট দিয়ে দিব কোনখান থেকে কমন আসবে। 20টার মতো টপিক আছে, আর্টস, কালচার, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল, সোশ্যাল লাইফ, এই টপিকগুলো থেকে আসবে, আমরা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, ধন্যবাদ। যদি ডেভেলপ করতে পারি। জি ভাইয়া, ইনশাল্লাহ থ্যাংক পারবেন। ইউ। আপনারা ক্লাস করতেছেন তো, আপনারা বুঝতেছেন না ক্লাস করে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে? ভাইয়া অবশ্যই। শুধুমাত্র আমার রাইটিং এর সব থেকে বেশি সমস্যা, আচ্ছা, আর আজকে তো আপনি ফার্স্ট বোঝালে রাইটিং তো ক্লাস হলো। আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর বুঝতে পারি, কিন্তু যখন নিজে করতে যাই না ভাইয়া, তখন দুনিয়ার সমস্যা এক আপনাদের জায়গায় আসে এখন মানে। তো কোর্সটা মাত্র শুরু হলো, কিছুদিন সময় দিতে হবে আমাদেরকে, পরীক্ষা দিবেন, তারপরে আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে। একদম প্রথম দিনই তো হবে না। তো আজকে প্রথম রাইটিং ক্লাস হলো, আপনি এই রাইটিংটা আমরা হোমওয়ার্ক দিয়ে এগুলো করেন, আমার মনে হয় আপনি 1 সপ্তাহের ভেতরে আপনি রাইটিং ভালোভাবে লিখতে পারবেন। ঠিক আছে। জি ভাইয়া, আমি ওকে, চেষ্টা করবো। ঠিক জি, আছে, তাহলে থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমরা রেকর্ডিংটা গ্রুপে ওকে দিয়ে স্যার। দিই। থ্যাংক ইউ।